আচ্ছা, সবাই হচ্ছে আপনারা একটু কোড বক্সটা ওপেন করে ফেলেন। দেখেন আপনারা যখন ম্যাথমেটিক্সে স্কোয়ার রুট করছেন না কোন একটা নাম্বারকে, লেট এক্স, তাহলে এক্স এর স্কোয়ার রুটকে আপনারা কিভাবে ডিনোট করছেন? এইভাবে, স্কোয়ার রুট অফ এক্স, তাই তো? সো আমরা হচ্ছে স্কোয়ার রুটকে হচ্ছে এভাবে ডিনোট করতে পারি, তাই না? এখন দেখেন সি প্রোগ্রামে ধরেন আপনার এক্স ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে, আর এক্স এর যে স্কোয়ার রুট, তার মানে এক্স এর স্কোয়ার রুট হচ্ছে 3, এটাকে যদি আপনি আরেকটা ভ্যারিয়েবল ওয়াই এর মধ্যে রাখতে চান তাহলে আপনি কিভাবে লিখতেন? ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স, তাই তো? তো সি প্রোগ্রামে এরকম স্কোয়ার রুট বলে কোনো অপারেটর নাই, এরকম স্কোয়ার রুট নামে কোনো অপারেটর নাই দেখতে। সো এটাকে যেভাবে করা হয়, ওয়াই ইজ ইকুয়াল টু, এটা একটা ফাংশন আছে, ফাংশন কি সেটা পরে, বাট আপাতত জেনে নেন যে এটা ফাংশন মানে কোনো একটা কাজ করে। সো এস কিউ আর টি অফ এক্স, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে সে করে, বুঝতে পেরেছেন? সো এস কিউ আর টি, এই জিনিসটা লিখে রাখেন, এস কিউ আর টি এরকম লিখে রাখেন যে এস কিউ আর টি এইটা হচ্ছে আমার স্কোয়ার রুটের কাজ করে। ওকে, আচ্ছা, স্কোয়ার রুটের কাজ করলো, ভালো কথা। এখন লেখেন এসকিউআরটি মেকানিজম, মানে এসকিউআরটি কিভাবে কাজ করে। এসকিউআরটি, আর এখানে হচ্ছে সামথিং। এখন লেখেন এসকিউআরটি সামথিং, এখানে ধরেন এসকিউআরটি সামথিং লাইক আপনি এখানে দিলেন হচ্ছে এস এক্স, তাই তো? এখানে আপনি চিন্তা করেন এক্স, তো ধরেন এই এক্স এর মান সাপোজ হচ্ছে 9, ওকে, বাট স্কোয়ার রুট অফ এসকিউআরটি এই ফাংশনটা যেভাবে কাজ করে, আপনি এইখানে এই ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুই পাঠান না কেন সেটাকে সে আগে ফ্লোটে কনভার্ট করে। এটা লেখেন এসকিউআরটি 9, এটাকে সে কি করে? ফ্লোটে কনভার্ট করে, এই ভ্যালুটাকে সে ফ্লোটে কনভার্ট করে। তার মানে এস এই জিনিসটাকে এসকিউআরটি 9 মানে কি আসলে এইভাবে কাজ হয়? নো, এটা কাজ হয় হচ্ছে এসকিউআরটি 9.0 হিসাবে, বুঝতে পারছেন? মানে আপনি এখানে ইন্টিজার পাঠান বা যাই পাঠান সে এটাকে আগে ফ্লোটে কনভার্ট করে, বুঝতে পারছেন? তার মানে এটাকে সে আগে একটা দশমিক সংখ্যায় রূপান্তরিত করার পরে তারপরে সে অপারেশন চালায়। তার মানে রেজাল্টটাও আলটিমেটলি দশমিক বা রিয়েল নাম্বারসে আসে। রিয়েল নাম্বারস মানে কি, মানে দশমিক সংখ্যাও হতে পারে আর কি, তাই তো? বুঝতে পেরেছেন? সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন? তার জি মানে স্যার। 9.0 রেজাল্ট আসবে হচ্ছে 3.0, ঠিক আছে? এখন দেখেন আমি 9.0 রেজাল্ট 3.0 তে আসলো, কিন্তু ধরেন আমি যদি এই কাজটা করি, ইন্টিজার ওয়াই নেই, ওয়াই ইজ ইকুয়াল টু এসকিউআরটি অফ 9 দেই, তাহলে বলেন তো ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, একজন বলেন তো? তো y is equal to 9 ই হবে। এই 9 হয় কেমনে? এসকিউআরটি, 9.0 আচ্ছা হ্যাঁ, না 3.0 3.0 ওয়াই ইজ ইকুয়াল টু 3.0, ওয়াই ইজ ইকুয়াল টু 3 হিসেবে কেউ আছেন? ওয়াই ইজ ইকুয়াল টু 3, Yes, sir. হ্যাঁ, এক্স্যাক্টলি অ্যান্সার হবে ওয়াই ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে? কারণ কি, দেখেন ওয়াই একটা ইন্টিজার, একটা ইন্টিজারের মধ্যে কখনো একটা দশমিক সংখ্যা রাখা যায়? স্যার বলেন, রাখা আমরা যায়? স্কয়ার বাচ্চা আমাদের এটা নিয়ে আছে, এই ফাংশনটা এসকিউআরটি ফাংশন নিয়ে আছে। দেখেন জিনিসটা হচ্ছে এরকম, এখানে কিভাবে প্রসেসটা হবে দেখেন, স্টেপটা কি, প্রথমে আপনি এখানে 9 পাঠাইছেন, ঠিক আছে? এই যে ফার্স্টে ধরেন এই জিনিসটা আপনি করলেন, এবার ভিতরে কাজ কি হবে দেখেন। ভিতরে প্রথমে প্রোগ্রাম কি হয়, সমান চিহ্ন পেলে আগে রাইট হ্যান্ড সাইডে যায়, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডে গিয়ে সে আগে ব্র্যাকেটকে সলভ করে, ব্র্যাকেটের ভিতরে কি আছে। সো ব্র্যাকেটে দেখে যে সে এখানে একটা ইন্টিজার বসানো, সে প্রথম স্টেপে এই 9 কে 9.0 তে কনভার্ট করে, কনভার্ট করার পরে সে এসকিউআরটি কে 9.0 গিফট করে, ঠিক আছে? মানে তার মানে হচ্ছে এসকিউআরটির কাছে 9 যায় না, যায় হচ্ছে 9.0। আচ্ছা ফাইন,
এরপরে তার মানে এইখানে সে এটাকে প্রথম স্টেপে 9.0 তে কনভার্ট করলো। কনভার্ট করার পরে এই স্কোয়ারটির এই ভ্যালুটা ক্যালকুলেটেড হলো হচ্ছে 3.0 হিসাবে। 3.0 হিসাবে ক্যালকুলেট হওয়ার পরে কিন্তু এই লেফট হ্যান্ড সাইডটা তো কি একটা ইন্টিজার, তার মানে আমরা জানি ওই যে আগেই পড়ছিলাম যে একটা ইন্টিজার মধ্যে যদি আপনি একটা ফ্লোট ভ্যালু রাখতে চান সেটা আসলে আর ফ্লোট থাকে না, সেটা ফ্লোটের পরের মানে দশমিকের পরের অংশটুকু বাদ হয়ে যায়। সো এটা y = 3। বুঝতে পেরেছেন? স্যার এত ক্লিয়ার সবার? ঠিক আছে, এটা এটা কি ছিল লাস্টে একটা টাইপ কাস্টিং, তাই না? ওই যে টাইপ চেঞ্জ করে দেয়, একটা ভ্যারিয়েবলের টাইপ চেঞ্জ করে চেঞ্জ হয়ে যায়, ফ্লোটটা হয়ে গেল হচ্ছে। তার মানে এখানে দুইটা স্টেপে টাইপ চেঞ্জ হয়েছে। প্রথমটা হচ্ছে স্কোয়ার এসকিউআরটির কাছে যখন গেল তখন 9 যখন গেল তখন 9 একবার 9.0 তে কনভার্ট হলো। এরপরে সেই 9.0টা যখন এসকিউআরটি হয়ে y এর ভিতর ঢুকলো 3.0, সেই 3.0টা চেঞ্জ হয়ে একবার 3 হলো। তার মানে প্রথম কনভার্সনটা হয়েছে হচ্ছে ইন্টিজার টু ফ্লোট। এর পরের কনভার্সন, এরপরে রেজাল্ট আসলো ফ্লোটে, কিন্তু সেটাকে আবার রাখতেছি হচ্ছে ফ্লোট থেকে ইন্টিজারে। বুঝতে পেরেছেন? সো এইখানে আমি যদি বলি আপনাকে এখানে হিডেন কয়টা টাইপ কাস্টিং হয়েছে, তো আপনি অ্যান্সার দিবেন কি 2টা, তাই না? বোঝা গেল? 2টা টাইপ কাস্টিং হয়েছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা বলেন তো, এবার আমি আপনাকে আবার একটা কোশ্চেন করি। ধরেন এইখানে হচ্ছে ফ্লোট এফ ইকুয়াল টু ধরেন এসকিউআরটি অফ 9.0। আমাকে অ্যান্সার দিতে হবে যেখানে কতগুলা টাইপ কাস্টিং হয়েছে ভিতরে ভিতরে, মানে ব্যাক এন্ডে বা ভিতরে ভিতরে কতগুলা টাইপ কাস্টিং হয়েছে, একজন একটু চিন্তা করে বলেন। টাইপ কাস্টিং মানে কি? দুইটা। টাইপ চেঞ্জ হওয়া। দুইটা? হ্যাঁ হওয়ার তো সেটা আগে থেকেই তো স্যার ফ্লোটে আছে। হ্যাঁ, একজন দুইটা বা আপনারটা আপনি জেনেছে বললেন যে ফ্লোটে আছে, আপনার অ্যান্সার কত? মানে জাস্ট নাম্বার, যে কতগুলো টাইপ কাস্টিং হয়েছে এই পুরো এই জায়গাটার মধ্যে। জাস্ট আমাকে সেই অ্যান্সারটা দিবেন, নাম্বারটা অ্যান্সার দিবেন, বলেন তো। স্যার একবারও হয় নাই মনে হয়। একবারও হয়নি, রাইট, এটাই কারেক্ট অ্যান্সার। একবারও হয়নি। কারণ কি দেখেন, প্রথমে এখানে 9.0 আমরা জানি যে এখানে সব এটাকে এখানে কি করে, যদি আপনি ইন্টিজার পাঠান তাহলে সে ফ্লোটে কনভার্ট করে। সো এটা অলরেডি ফ্লোটে কনভার্ট করা আছে। 9.0 তে একটা ফ্লোট নাম্বার আমরা জানি তো, তাই না? তো অলরেডি একটা ফ্লোট কনভার্ট করা আছে। সো এখানে নো টাইপ কাস্টিং। এরপর 9.0 রেজাল্টটা আসবে হচ্ছে 3.0। সেই 3.0টাও একটা ফ্লোট নাম্বার, যেটাকে আমি আবার আরেকটা ফ্লোটের সেম টাইপের ডেটা সেম টাইপের জিনিসের কন্টেইনারের মধ্যেই রাখতেছি। তাহলে সেকেন্ড টাইমও আসলে কোনো আমার এখানে টাইপ চেঞ্জ হয় নাই। বুঝলেন? এতটুকু বোঝা গেল? জি স্যার এতটুকু কি বোঝা গেল? আচ্ছা, এইবার দেখেন এই কনসেপ্টটা যদি আমরা জানি, এইবার দেখেন পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তার আগে এটা বলেন তো, বলেন তাহলে আমি যদি ক্যালকুলেটর নেন, সবাই ক্যালকুলেটর নেন, ঠিক আছে। ইন্টিজার a ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 24 নেই, আমার অ্যান্সার কত আসবে? a ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বলতে হবে একটু। এর ভ্যালু কত পাবো আমি? ইন্টিজার a ইজ ইকুয়াল টু যদি স্কোয়ার রুট অফ 4 4 নেই, হবে। 4 একটা রেজাল্ট পেলাম, একজনের অ্যান্সার পেলাম 4। এরপরে বাকিরা কেউ স্যার 4 আসবে। 4, আরো একটা অ্যান্সার পেলাম 4। আর কেউ অ্যান্সার দিতে চান? আচ্ছা 4 না, 4 এর পক্ষে না, এরকম কেউ আছেন? 4 এর পক্ষে না। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি 4 হবে অ্যান্সার, এটাই কারেক্ট। ঠিক আছে, এখন দেখেন এখানে 4 কিভাবে হলো। ঠিক আছে, কথা হচ্ছে 4 কিভাবে হলো। আচ্ছা দেখেন এইখানে প্রথম ধাপে বলেন তো এইখানে কয়টা টাইপ কাস্টিং হবে, টাইপ চেঞ্জ হবে কতবার, এটা আগে প্রথমে বলেন, টাইপ চেঞ্জ কতবার হবে? আপনারা কি আছেন না দুইবারই তো। ঘুমাচ্ছেন বাকিরা? আচ্ছা, আচ্ছা। এখানে টাইপ চেঞ্জ হবে 2টা, তাই না? প্রথমে এই 24 হবে হচ্ছে 24.0। 24.0 স্কোয়ার রুটে যখন 24.0 ক্যালকুলেশন হলো, বলেন তো স্কোয়ার রুট অফ 24.0 ভ্যালু কত বলেন? একজন বলেন স্কোয়ার রুট অফ 24.0 ভ্যালু কত? 4.889 হ্যাঁ কত? 4 পয়েন্ট, 8989 আরেকবার বলেন 4 পয়েন্ট। 4.89
এইট নাইন 89 89 আচ্ছা ফাইন, ঠিক আছে। এখন দেখেন এইটাকে আমি আবার কি করতেছি, এই ভ্যালুটাকে আমি আবার একটা ইন্টিজারের মধ্যে রাখতেছি, তাই না? এইটাকে আমি আবার একটা ইন্টিজারের মধ্যে রাখতেছি, তার মানে 4 পয়েন্ট, এখানে পয়েন্ট আছে কিন্তু। এটাকে যদি আমি ইন্টিজারের মধ্যে রাখি কি হবে, দশমিকের পরের অংশটা কেটে যাবে, তাই না? সো ইন্টিজার a ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে, বুঝলেন? তার মানে এইভাবে আমার এখানে রেজাল্ট 4 আসছে, বুঝতে পারছেন? তার মানে দেখেন এইখান এইখান থেকে আমি যদি একটু বুদ্ধি খাটাই, ঠিক আছে, দেখেন আপনাদের একটা টাস্ক দিচ্ছি, ঠিক আছে, এই টাস্কটা হয়তো আপনারা করেই আসছেন। সেটা হচ্ছে আপনার একটা ইন্টিজার ইনপুট নেবেন, ঠিক আছে। এটা একটা প্রবলেম, ছোট্ট একটা ইজি প্রবলেম, ঠিক আছে। দেখেন ধরেন এই যে হচ্ছে আপনি একটা ইন্টিজার ইনপুট নিলেন, টেক অ্যান ইন্টিজার ইনপুট, ঠিক আছে। 2 নম্বরে লেখেন যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা হচ্ছে ডিটারমাইন করতে হবে। পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হলে অ্যান্সার বলবেন ইয়েস, আদারওয়াইজ প্রিন্ট দিবেন হচ্ছে নো, ঠিক আছে। টেক অ্যান ইন্টিজার ইনপুট, সেটা হচ্ছে আপনার পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা হচ্ছে আপনার, বা রুট নাম্বার কিনা সেটা হচ্ছে আপনার ডিটারমাইন করতে হবে। সো রুট নাম্বার হলে আপনি বলবেন ইয়েস, আদারওয়াইজ বলবেন হচ্ছে নো। পূর্ণবর্গ সংখ্যা মানে কি মনে আছে? ধরেন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, বাট 48 পূর্ণবর্গ সংখ্যা না, ঠিক আছে। এরপরে হচ্ছে 23 পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে যাদেরকে স্কয়ার রুট করলে আরেকটা ইন্টিজার আসে, ঠিক আছে, তারাই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। সো আপনি একটা ইন্টিজার ইনপুট নেবেন, ধরেন এটাকে আপনি a এর মাধ্যমে ইনপুট নিলেন, সেটা হতে পারে 24, তাহলে আপনার রেজাল্ট আসবে নো। সেটা হতে পারে 49, তাহলে আপনার রেজাল্ট আসবে ইয়েস। সেটা হতে পারে 36, আপনার রেজাল্ট আসবে ইয়েস, ঠিক আছে। এটা ধরেন হতে পারে কত, 18, তাহলে আপনার অ্যান্সার আসবে নো, বুঝলেন? পূর্ণবর্গ সংখ্যা কিনা জাস্ট আপনি ইয়েস আর নো প্রিন্ট দিবেন, আর কিচ্ছু না। আপনার প্রিন্টটা হবে হয় ইয়েস নয়তো নো। কেউ কারো যদি হয়ে থাকে দেখাইতে পারেন। কেউ কি পেরেছেন এটা প্রবলেমটা? এটা এখনো হয়নি।
আচ্ছা, বাকিরা কি করতেছেন আপনারা? Yes, sir. Try করতেছি। এটার সলিউশনটা হচ্ছে এরকম তো, তাই না? লাইক হচ্ছে ধর আমার একটা নাম্বার সাপোজ ধরে দিলেন, আপনি যে ভ্যারিয়েবলটা দিয়ে ইনপুট নিলেন সেটার নাম হচ্ছে সাপোজ এক্স। সো এক্স হিসাবে যদি 25 দেয়, ঠিক আছে, আপনি কি করবেন, আরেকটা ভ্যারিয়েবল ওয়াই ইজ ইকুয়াল টু এসকিউআরটি অফ এক্স করছেন প্রথমে, তাই না? এরকম তো করছেন, রাইট? আচ্ছা, এখন দেখেন আমার এখানে লজিকটা হচ্ছে, এখন আমার সলিউশন থেকে জাস্ট এক স্টেপ পিছনে, আমি তার স্কোয়ার রুটও বের করে রাখছি। এখন সলিউশন থেকে জাস্ট একটা স্টেপ পিছনে, সেটা হচ্ছে আমার এখন অবজার্ভ করতে হবে এরকম যে সাপোজ y ইজ ইকুয়াল টু 5 হওয়া মানে কি বলেন তো? এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। কিন্তু y ইজ ইকুয়াল টু ফর এক্সাম্পল ধরেন 5.02 আসলো, এটার অ্যান্সার কি? নো, তাই না? y ইজ ইকুয়াল টু ধরেন সাপোজ 5.35 আসলো, এটার অ্যান্সার নো। আবার y ইজ ইকুয়াল টু ধরেন 7 আসলো, এটার অ্যান্সার ইয়েস। ঠিক আছে, এরপর y ইজ ইকুয়াল টু ধরেন 8.3 আসলো, এটার অ্যান্সার হচ্ছে নো, তাই না? ব্যাপারটা এরকম না? বুঝলেন আমি আসলে কি বোঝাতে যাচ্ছি? মানে স্কোয়ার রুটের রেজাল্টটা যদি আসলে পূর্ণ সংখ্যা হয় বা একটা ইন্টিজার হয়, তার মানে হচ্ছে আমার আসলে ওই মেইন সংখ্যাটাও একটা, তার মানে এই এই ক্ষেত্রে এক্স কত, এই ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু 25, এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু তো আসলে মানে পূর্ণবর্গ সংখ্যা না অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিছু কিছু একটা হবে। এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে 49, ঠিক আছে, তাই না? ব্যাপারটা এরকম না? বুঝতেছেন? একটু রেসপন্স করলে ভালো। স্যার তো এখন দেখেন আমার এখন চ্যালেঞ্জটা হচ্ছে কোন একটা আমার এই যে ওয়াই, এই ওয়াইটা আসলে ইন্টিজার নাকি ফ্লোট, এইটা আমাকে ডিটারমাইন করতে হবে, তাই না? এটাই হচ্ছে এখন আমার জন্য চ্যালেঞ্জ, কিন্তু এটা ডিটারমাইন করা একটু কষ্ট। সো আমরা যেটা করতে পারি, দেখেন এটা ডিটারমাইন করা যায়, এভাবে ডিটারমাইন করা যায়। কিভাবে করা যায় দেখেন, কোন একটা নাম্বার ফ্লোট কিনা, ঠিক আছে, কোন একটা নাম্বার ফ্লোট কিনা, এটা আমরা কিভাবে চেক করতে পারি বলেন তো? কেউ কি বলতে পারবেন? 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে কেমনে ফ্লোট দিয়ে, মানে ফ্লোট আচ্ছা, এটা কি চেক হয় বলেন? 2 দিয়ে ভাগ করলে ফ্লোট চেক হবে না। দেখেন ফ্লোট চেক করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন 5.02 কে নিয়ে কাজ করি, যে y ইকুয়াল টু ফর এক্সাম্পল 5.02। ওকে, তো দেখেন y ইজ ইকুয়াল টু 5.02 যদি হয়ে থাকে, তাহলে y এর এই দশমিকের পরে কিছু একটা জায়গা ধরেন 5.02 টু সামথিং সামথিং সামথিং, আমি কি করব, এই ওয়াইটাকে আগে একটা ইন্টিজারে নিব, ঠিক আছে? দেখেন ইন্টিজার p ইজ ইকুয়াল টু y, তাহলে বলেন তো p ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 5 p ইজ ইকুয়াল টু 5, তাই না? এবার আমি এই p টাকে একটা ফ্লোট বানাই ফেলবো, হ্যাঁ তাও লাগে না, ঠিক আছে, তারপরে ধরেন বোঝার সুবিধার জন্য করতেছি, ফ্লোট f ইজ ইকুয়াল টু হচ্ছে আমার p, বলেন তো তাহলে f এর ভ্যালু কত হয়ে গেল? 5.0 5.0, রাইট। ঠিক আছে, এখন আপনি কি করবেন, আপনার y কে চেক করতে হবে যে y আসলে ফ্লোট নাম্বার কিনা, তাই না? এবার y মাইনাস f দেন, y মাইনাস f, তার মানে y এর ভ্যালু কত? 5.02, আর f এর ভ্যালু কত? মাইনাস 5.0, তার মানে এই ডিফারেন্সটা যদি 0 সমান না হয়, তার মানে এটা একটা ফ্লোট নাম্বার। বোঝা গেল, তাই না? এই ডিফারেন্স মানে জিনিসটা কি করছেন আপনি, 5.02 কে কি করছেন, দেখেন লজিকটা হচ্ছে এটা, 5.02 দশমিকটাকে বাদ দিয়ে দিয়েছেন ফার্স্টে, দশমিক বাদ দিলে এটা জাস্ট 5.0 বানাইছেন। এরপর দুইটা নাম্বার বিয়োগ করে দেখলেন, দুইটা নাম্বার বিয়োগ করলে আসবে কত? 0.02, যে তার মানে দেখেন এইটা যদি অ্যাকচুয়ালি অরিজিনালি একটা ইন্টিজার নাম্বার হতো, ঠিক আছে, ইন্টিজার নাম্বারের মতো হতো, মানে 5.0 হতো, বুঝতে পারছেন? এটা যদি 5.0 হতো, তাহলে সেই রেজাল্টটা অবশ্যই এইটাও 5.0 আসতো, এটাও 5.0 আসতো, বিয়োগফলটাও 0.0 আসতো। কিন্তু যেহেতু এটা ইন্টিজার নাম্বারের মতো না, 5.02 মানে দশমিকের পরে কিছুটা লেন জুড় আছে, তার মানে কি 5.02 কে যদি আপনি জাস্ট এটার ইন্টিজার পার্টটাকে রাখেন 5, এরপর যদি মেইন সংখ্যাটার সাথে এটা বিয়োগ দেন, তাহলে ডিফারেন্সটা কখনোই 0 আসবে না, তাই না? ম্যাথমেটিক্যাল লজিক, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল লজিক, প্রোগ্রামিং এর কোনো লজিক না। বোঝা গেল একটা নাম্বার কিভাবে ফ্লোট কি ফ্লোট না সেটা কিভাবে চেক করা যেতে পারে? জি স্যার। ঠিক আছে, এইটা গেল, কিন্তু আমরা এর চেয়ে একটা ভালো সলিউশন খুঁজবো, ঠিক আছে, এর চেয়ে একটা বেটার সলিউশন খুঁজবো, বা এর চেয়ে না বেটার বলা চলে না, অ্যাকচুয়ালি অল্টারনেটিভ সলিউশন খুঁজবো, অল্টারনেটিভ।
এর একটা অল্টারনেটিভ সলিউশন খুঁজবো। দেখেন, চিন্তা করে খুঁজি। সেটা হচ্ছে আপনি দেখেন একটা নাম্বার আমি নিলাম, এই দেখেন একটা টেবিল করি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স, ঠিক আছে, আর এইখানে হচ্ছে এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু, এটা তো প্রোগ্রামিং ইন্টু এটা দিয়ে, তাই তো? ঠিক আছে, এইবার এইরকম একটা টেবিল করেন, এইবার লিখে রাখেন ওয়াইটাকে আপনি ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করবেন। এইখানেই হচ্ছে আমাদের পয়েন্টটা চলে আসবে, ওয়াই কে আপনি ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করবেন। এটা আমি চালাকি করতেছি হিসাবে, মানে আমার প্রবলেমের সলিউশনে পৌঁছানোর জন্য আমার তো প্রবলেমের সলিউশনে পৌঁছাইতে হবে, ঠিক আছে, এই জন্য আমি ওয়াই কে ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করব, এইটা মাথায় রাখেন খালি, ঠিক আছে। সো বলেন এক্স যদি 0 হয় ওয়াই কত হবে? এটা হচ্ছে ওয়াই এর কলাম, বলেন একজন ওয়াই কত হবে? 0 ওয়াই হবে হচ্ছে 0, এক্স তাহলে এক্স ইন্টু এক্স কত হবে বলেন? এই যে এক্স এর ভ্যালু হচ্ছে 0, 0 ইন্টু 0 0 হবে, ঠিক আছে। আর এবার দেখেন ওয়াই ইকুয়াল এক্স কিনা, ঠিক আছে, ওয়াই ইকুয়াল এক্স ইন্টু এক্স কিনা, ঠিক আছে, ওয়াই ইকুয়াল মানে এই কলামটা আর এই কলামটা সমান কিনা বলেন? সমান, ইয়েস, দেখতে থাকেন বুঝবেন, ঠিক আছে। তার মানে যদি এরা এই দুইটা কলাম সমান হয় আমি এখানে লিখবো ইয়েস। এইবার দেখেন ওয়ান এর জন্য ওয়াই এর ভ্যালু আসবে 1, মানে ওয়াই কি অ্যাকচুয়ালি এই এক্স এর স্কোয়ার রুট তার ইন্টিজার ভার্সনটা, এই আর কি, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু এক্স, এই যে এক্স ইন্টু এক্স মানে কি 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এই কলাম আর এই কলাম কি সেম? সেম, সো ইয়েস। এবার 2 এর জন্য আসেন, বলেন 2 এর জন্য ওয়াই এর ভ্যালু কত আসবে বলেন, এটা বলেন। 1.414 1.41 আসুক আর না আসুক, আমি কিন্তু ওয়াই কে ইন্টিজার হিসেবে রাখতেছি 1 হবে স্যার। 1, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু এক্স, ঠিক আছে, এক্স ইন্টু এক্স কত বলেন? 4, 1 সেখানে Four. x কত 4 দিছি। হ্যাঁ, এক্স ইন্টু এক্স হচ্ছে 4, সরি আমি এখানে একটু ভুল করলাম, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওয়াই ইন্টু ওয়াই চিন্তা করতে হবে, ডান, এটার লজিকটা বলতে আমি এটা একটু ভুল বলে ফেলছি, ভুল লিখে ফেলছি, এটা ওয়াই ইন্টু ওয়াই হবে। তাহলে ওখানে 1 হবে না, y ইনটু y হলে রাইট, 1 হবে। এটা হচ্ছে কি, দাঁড়ান আমি এটার লজিকটা বলছি, আমি বাট লেখার সময় ভুল করে ফেলছি। দেখেন ওয়াই ইন্টু ওয়াই কত হবে? 1, ঠিক আছে। এখন বলেন আপনি এইবার চেক দিবেন হচ্ছে এটা, চেকিংটাও ভুল হয়েছে, দেখেন চেকিংটা হবে হচ্ছে সবসময় এই কলাম আর এই কলাম, ঠিক আছে, এই যে এক্স ইকুয়াল ওয়াই ইন্টু ওয়াই কিনা, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, তো চেক করতে হবে এক্স ইকুয়াল ওয়াই ইন্টু ওয়াই কিনা। এইগুলোর ক্ষেত্রে রেজাল্টের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এই দেখেন এটা সেম, অ্যান্সার আসছে ইয়েস, এটা সেম, অ্যান্সার আসছে ইয়েস, ঠিক আছে। এইবার দেখেন এটা হচ্ছে আমার এক্স আর ওয়াই ইন্টু ওয়াই হচ্ছে 1, ঠিক আছে, তাহলে বলেন এইটা আর এটা কি সেম? নো, এই যে এইটা চেকিংটা হবে হচ্ছে এই কলাম এই কলাম। আচ্ছা লেট, এবার আসেন 3 তে আসেন, 3 এর জন্য ওয়াই এর ভ্যালু কত আসবে বলেন? একজন এখানে বলেন। 1 ই আসবে। 1 আসবে, তাহলে ওয়াই ইন্টু 1 মানে এই যে 1 এই ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 1, তাহলে ওয়াই ইন্টু ওয়াই আমার 1 ই আসবে। নো, তাহলে বলেন তো এইটা আর এটা কি সেম? নো। এইবার দেখেন এটা আমার নিলাম হচ্ছে 4 এর জন্য ওয়াই এর ভ্যালু কত আসবে? 2 2 ইন্টু 2 কত? এই যে ওয়াই ইন্টু ওয়াই 4, এবার বলেন এইটা আর এটা কি সেম? ইয়েস। দেখেন আমি অ্যাকচুয়ালি করতেছিটা কি, ঠিক আছে, মানে আমি এখানে কি করতে, এই যে দুইটা কলাম সেম চেক করা, এখানে আসলে হচ্ছেটা কি কাজ, তাই না? এটা একটা কোশ্চেন। এইবার দেখেন কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি, আমি এখানে ছোট্ট একটা ট্রিক্স খাটাইছি। সেই ট্রিক্সটা হচ্ছে এরকম যে আমি জানি যে আমি যদি এই যে কোন একটা নাম্বার যেটা কিনা দশমিক না, মানে সরি পূর্ণবর্গ সংখ্যা না, লাইক হচ্ছে 24, এক্স ইকুয়াল টু লাইক 24 ধরেন, এই কথাটা আমার মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 24, আমি যদি এটার স্কোয়ার রুট করে এটাকে আবার একটা ইন্টিজারের মধ্যে রাখি,
তাহলে আপনি কখনোই তার অরিজিনাল স্কোয়ার রুটকে ফিরে পাবো না। এটা বুঝেন? দেখেন এটার স্কোয়ার রুট করে আমি যদি একটা ইন্টিজারের মধ্যে রাখি, তাহলে এই দেখেন তার কিছু অংশ তাহলে বাদ হয়ে যাবে, তাই না? কিছু অংশ বাদ হয়ে যাবে। তাহলে এখন আমি যদি আবার স্কোয়ার রুট থেকে আবার মেইন নাম্বারে ফিরতে চাই, ধরেন কোন একটা সংখ্যার স্কোয়ার রুট করে কেমনে, এইভাবে। আবার এইটা থেকে যদি আমি মেইন সংখ্যায় ফিরতে চাই, তাহলে কি করে, এই এক্স এর স্কোয়ার মানে রুট বা রুট এক্স ইন্টু রুট এক্স, তাই না? এভাবে করে না? বুঝতেছেন আমার কথা? কি বুঝতেছেন? জি স্যার বুঝছি। বাকিটা বুঝতেছেন? জি দেখেন স্যার। তার মানে জিনিসটা হচ্ছে কি, আমি এইটার স্কোয়ার রুটটা বের করলাম হচ্ছে ওয়াই এর মধ্যে, কিন্তু ওয়াইটাকে আমি ইন্টিজার হিসেবে নিলাম, যাতে যদি এই 24-এর স্কোয়ার রুট কোনো দশমিক সংখ্যা হয়, দশমিকের পরের সংখ্যাগুলো যাতে বাদ পড়ে। আচ্ছা ভেরিফাইন, বাদ পড়লো, ঠিক আছে। তাহলে বাদ পড়লে কি হবে, এখন আপনি চিন্তা করেন, এইবার যদি আপনি, তার মানে ওয়াইটা হচ্ছে বেসিক্যালি আপনার রুট এক্স, তাই না? ওয়াইটা হচ্ছে আপনার বেসিক্যালি রুট এক্স। এখন আপনি চিন্তা করেন, এখন যদি আপনি এই রুটের ভ্যালুটাকে 4 × 4 করে আবার 24-এ যেতে চান, আপনি কি 24-এ যেতে পারবেন নাকি 16-তে আটকায় যাবেন বলেন? 16তে। 16-তে আটকায় যাবেন। তার মানে আপনি ওয়াই ইন্টু ওয়াই করলে কখনোই এক্স এ ফিরে যেতে পারবেন না আর। কারণ কি, আপনি যখন এক্স থেকে ওয়াইতে আসছেন, তখনই আপনি দশমিকের পরের কিছু পোর্শন বাদ দিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? এক্স থেকে যখন ওয়াইতে গেছেন, দেখেন এক্স থেকে যখন ওয়াইতে গেছেন, তখন দশমিকের পরের সংখ্যাগুলোকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। এই জন্য আপনি ওয়াই থেকে আর এক্স এ, অ্যাকচুয়াল এক্স এ আর ফিরে আসতে পারতেছেন না, ঠিক আছে? সো এক্স যদি 24 হয়, ঠিক আছে, ওয়াই কে আপনি বানিয়েছেন 4, সো ওয়াই যদি 4 হয়, এক্স এ ফিরে আসার সময় এটা হয়ে গেছে 16। বুঝতে পারছেন? তার মানে কি, বুঝতে পারতেছেন লজিকটা? মানে কিছুটা ধরা যাচ্ছে আমার আইডিয়াটা? Yes, sir. ঠিক আছে। তার মানে আমার জিনিসটা হচ্ছে, আমি যদি দশমিক সংখ্যাটাকে, এই যে এটা যদি আমার এক্স হয়, ধরেন এটা যদি আমার এক্স হয়, আর ওয়াই যদি হচ্ছে একটা ইন্টিজার পার্ট হয়, যেটা কিনা এক্স এর স্কোয়ার রুটটাকে কন্টেইন করবে, তার মানে কি এইখানে কিছু পোর্শন বাদ হয়ে যেতে পারে। এক্স এর যে স্কোয়ার রুট মানে রুট এক্স এর যে দশমিকের কিছু অংশ, সেটা বাদ হয়ে যেতে পারে। তাহলে আমি ওয়াই ইন্টু ওয়াই করলে সেই ক্ষেত্রে কখনোই আর এক্স এ পৌঁছাতে পারবো না। সো ওয়াই ইন্টু ওয়াই এক্স এর সমান কিনা, যদি সমান না হয়, নিঃসন্দেহে এটা দশমিক সংখ্যা, এই যে পূর্ণবর্গ সংখ্যা না। আর এইবার চিন্তা করেন, কিন্তু যারা অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা, চিন্তা করেন যারা অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিরকম হবে চিন্তা করেন। যারা অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা, লাইক হচ্ছে এক্স ইকুয়াল টু ধরেন 25, এইবার আপনি এদের স্কোয়ার রুটকে যদি আপনি ওয়াই এর মধ্যে রাখেন, ওয়াই এর ভ্যালু কত হবে, 5, তাই না? এইবার অ্যাকচুয়ালি আসছিল হচ্ছে 5.000, সেখান থেকে যে 00টাকে আপনি বাদ দিয়ে দিলেন, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 5 হলো। এইবার চিন্তা করেন, দশমিকের পরে বাদ পড়ছে কিন্তু কোনো আসলে ভ্যালু বাদ পড়ে না, খালি 00 বাদ পড়ছে। দশমিকের পরে 0 বাদ পড়া মানে তো আসলে ওই সংখ্যাটাই থেকে যাওয়া, তাই না? এইবার চিন্তা করেন, ওয়াই ইন্টু ওয়াই যদি আপনি এবার বের করেন, আপনি এক্স্যাক্টলি এক্স এ পৌঁছাবেন, তাই না? 5 × 5 করলে আপনি আবার 25-এ পৌঁছাই দেবেন। বুঝতে পারছেন? তার মানে চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন, ঠিক আছে? ফাইনালি আমি কনক্লুড করতেছি, ঠিক আছে? আমি কিন্তু আর্গুমেন্টটাকে কনক্লুড করতেছি এইভাবে, এরকম ভাবে, let x and y are two integers, both are integers, তার মানে মাথায় রাখবেন y ইন্টিজার, এটা মাথায় রাখলেই হবে, two integers, ঠিক আছে? এইবার দেখেন, where y is equal to square root of x, আমি ম্যাথমেটিক্যাল ভাবে বলতেছি, ঠিক আছে? where y is equal to square root of x, তার মানে y এর মধ্যে কিন্তু কখনোই দশমিক সংখ্যা ঢুকতে পারবে না, ঠিক আছে? দশমিক সংখ্যার এন্ট্রি নাই। সো x is a root number if y square equal to x, আর প্রোগ্রামিং এর ভাষায় y স্কয়ার না করে, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি y ইন্টু y ইকুয়াল টু x, y স্কয়ার করাটা একটু পরে দেখবেন, ঠিক আছে? পাওয়ার ফাংশন ইউজ করতে হবে, পরে দেখাবো এটা। বা y স্কয়ার কে তো আমি y ইন্টু y ও লিখতে পারি, ঠিক আছে? ইফ y
to y equal to x. Otherwise, not a root number. ক্লিয়ার? এই লজিকটা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা এটা একটু বলেন। ইয়েস স্যার। Sir. ঠিক আছে, সো এইটাকে আমরা আমি আর একটু টাইম দিয়ে আর 20 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি, একটা তুলে রাখতে পারেন। সো এখানে দেখেন সেই কাজটাই করছিলাম, x এই হচ্ছে আমার y is equal to square root of x নিছি, এরপরে নেক্সট কলামটা নিছি y into y, মানে এই যে x into x, কিন্তু এখানে চালাকি আছে কি y টা কিন্তু আবার শুধুমাত্র একটা ইন্টিজার নাম্বার, এখানে কিন্তু তার দশমিক সংখ্যা ঢোকে না। ঠিক আছে, এরপরে চেক করতেছি যে x ইকুয়াল রুট এক্স ইন্টু রুট এক্স কিনা, তাই না? সো এরা দুইজন দুই পাশে যদি সমান হয় তার মানে নিঃসন্দেহে এক্স হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে একটা অপূর্ণবর্গ সংখ্যা। বুঝলেন? এটার আগেরটাতে তো অলমোস্ট সেম পরিমাণে কোড আছে। হ্যাঁ, রেজাল্ট সেম। একটা প্রবলেম অনেক ভাবে করা যেতে পারে, আপনি ওভাবেও করতে পারেন যে হ্যাঁ, যে একটা নাম্বার, হ্যাঁ মানে আপনি যে স্কোয়ার রুটের যে ভ্যালুটা পেলেন সেটা অ্যাকচুয়ালি একটা ফ্লোট নাম্বার কিনা সেভাবেও চেক করতে পারেন, এটা আপনার উপরে, আপনি যেভাবে কোড লেখেন। ঠিক আছে, আমি দেখলেই যে বুঝবো যে আপনি আপনার কোড কারেক্ট কিনা। ঠিক আছে, এক একজনের কোড এক এক রকম হতে পারে, অনেক রকম হতে পারে সলিউশন। ঠিক আছে, ওকে, মুছে ফেলতেছি। এইবার আপনারা একটু আজকে আপনাদেরকে ব্রেক দিব, কিন্তু ব্রেকটা হচ্ছে আপনারা একটু ইউটিলাইজ করবেন। কিভাবে ইউটিলাইজ করবেন? ব্রেকের মধ্যে একটা প্রবলেম চিন্তা করবেন। ঠিক আছে, প্রবলেমের সলিউশন আমি এটা মুছে ফেলতেছি। ঠিক আছে, এটা কিন্তু মুছে ফেললাম, লেখেন। ঠিক আছে, দেখেন, ইউ আর গিভেন থ্রি সাইডস, মানে কি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে অ্যাজ ইন্টিজার। ইউ আর গিভেন থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল অ্যাজ ইন্টিজার। দেখছেন? Now check whether they can form a valid triangle or not. Now check whether they can form a valid triangle or not. চেক করতে হবে তারা ভ্যালিড ট্রায়াঙ্গেল আর ফর্ম করে নাকি ফর্ম করে না, এন্ড আরো লেঞ্জুর আছে এই প্রবলেমে, এন্ড ইফ দে ফর্ম ভ্যালিড ট্রায়াঙ্গেল then find its area, find its area in float format. কেউ প্রবলেমটা বাংলা এক্সপ্লেন করতে পারবেন? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এগুলোকে Right. ইন্টিজার হিসেবে নিতে বলছে। এখন হ্যাঁ, তিন বাহু দিয়ে কি মানে আসলেই ত্রিভুজটা গঠন করা যাবে নাকি সেটা প্রুভ করতে হবে, and হচ্ছে ওইটা প্রমাণ করতে হবে। আর হচ্ছে ওই যে তিনটা বাহু দিয়ে যে ক্ষেত্রফলটা হবে ওই ক্ষেত্রফলটা মান দিতে রাইট, ভেরি গুড। ফ্লোটে। ঠিক আছে, রাইট, খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন। ঠিক আছে, আমার মনে হয় আর এক্সপ্লেন করার দরকার নাই, বাট স্টিল আরেকবার একটু বলি। ধরেন এই যে ইউ আর গিভেন থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, মানে একটা ট্রায়াঙ্গেলের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেটাকে আপনি ইনপুট হিসেবে নেবেন। গিভেন মানে আপনাকে দেওয়া আছে, ইউ আর গিভেন, এখানে দেখেন কোনো প্রবলেম মানে এরকম বলা থাকবে ইউ আর গিভেন অ্যাজ ইনপুট। ঠিক আছে, বাট ইউ আর গিভেন মানেই সেটা ইনপুট হিসেবে দেওয়া আছে, এটা মাথায় রাখবেন। তার মানে আপনাকে তিনটে ইনপুট নিতে হবে কোডের মধ্যে। ঠিক আছে, এবার চেক করতে হবে, নাও চেক ওয়েদার দে ক্যান ফর্ম এ ভ্যালিড ট্রায়াঙ্গেল অর নট, তার মানে তারা ভ্যালিড ট্রায়াঙ্গেল ফর্ম করে কি করে না এটা আপনাকে চেক করতে হবে। বলেন তো, ভ্যালিড ট্রায়াঙ্গেল ফর্ম করার রুলস কি?
বলেন দুইটা বাহুর যোগফল আরেকটা থেকে বড় হতে হবে। দুইটা বাহু, কোন দুইটা বাহুর যোগফল আরেকটা থেকে যেকোনো- বড় হইতে হয়? তৃতীয় বাহু অপেক্ষা মানে তৃতীয় বাহু মানে এটা তো বুঝতাম, তৃতীয় বাহু না, দেখেন রুলসটা এইভাবে, ঠিক আছে? সেটা হচ্ছে ছোট দুই বাহুর যোগফল বড় বাহুর থেকে মানে বড় হইতে হয়। ছোট দুই বাহুর যোগফল ত্রিভুজ ফর্ম করার রুলস হচ্ছে, ধরেন ধরেন একটা এক্সাম্পল বলি। বলেন এটা কি একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল? বলেন এটা কি একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল? না বলেন স্যার, এটা ভ্যালিড ট্রায়াঙ্গেল না, ঠিক আছে? কারণ কি, ঠিক আছে, 10 + 2, হ্যাঁ 10, এই দুইটা যদি আমি নেই 10 + 2 = 12, ঠিক আছে? 12 অবশ্যই গ্রেটার দেন 5, ঠিক আছে? 12 গ্রেটার দেন 5, কিন্তু আপনি যদি 2 আর 5 নেন, 2 + 5, তাহলে এটা হবে হচ্ছে আপনার 7, যেটা কিন্তু আবার লেস দেন 10। তার মানে আমরা সবসময়, হ্যাঁ আপনি যে কোনো দুই বাহুর এভাবে চেক করে দেখবেন, কোনো একটা কেসে যদি ফলস আসে, এটা কিন্তু দেখেন সবচেয়ে জেনারেলাইজ ফরম্যাট হচ্ছে ছোট দুইটা বাহুকে নেবেন সবসময়, ছোট দুইটা বাহুর যোগফল বড়টার চেয়ে বড় কিনা সেটা চেক করে দেখবেন, ঠিক আছে? তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এদের মধ্যে সবচেয়ে যে ছোট তাকে নেবেন, সেকেন্ড ছোট যে তাকে নেবেন, তাদের দুইজনকে যোগ করবেন, সেটাকে কম্পেয়ার করবেন সবচেয়ে বড়টার সাথে। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এটা বোঝা গেল। সো প্রথম চেক হচ্ছে আমার ভ্যালিড ট্রায়াঙ্গেল কিনা, এটা হচ্ছে আমার ফার্স্ট চেক, ঠিক আছে? আমরা আজকে কিন্তু এটার মাধ্যমে ইফ এলসটাকে শেষ করব এবং লুপের মধ্যে যাব, ঠিক আছে? সো দেখেন প্রথমে আপনার, তো যদি ভ্যালিড ট্রায়াঙ্গেল নাই হয় তাহলে তার কোনো এরিয়া ফরম্যাটেরও ব্যাপার আসে না। ভ্যালিড ট্রায়াঙ্গেল যদি না হয় এরিয়াও আসবে না কিন্তু আমার, ঠিক আছে? সো দেখেন যদি ভ্যালিড ট্রায়াঙ্গেল হয় আপনি তার এরিয়াটা আউটপুট দেবেন। ধরেন তিনটা ভ্যালু আপনি ইনপুট নিলেন, যদি দেখেন যে ভ্যালিড ট্রায়াঙ্গেল তাহলে আপনার রেজাল্ট আসবে তার এরিয়াটা, লাইক এরিয়াটা হচ্ছে ফর এক্সাম্পল 24.5, এই যে ফ্লোট ফরম্যাটে। আর যদি সেটা ভ্যালিড ট্রায়াঙ্গেল না হয় তার মানে আউটপুট আসবে নো, ঠিক আছে? তার মানে আমার এক্ষেত্রে দুই ধরনের আউটপুট আসতে পারে, এখানে কিন্তু ইয়েস নোতে আউটপুট আসবে না, আসবে কিসে, হয় একটা ভ্যালু নয় নো। বুঝতে পারছেন? ইয়েস আমার কখনোই আসবে না, হয় ভ্যালু একটা আউটপুট আসবে, নয়তো আসবে হচ্ছে নো, ঠিক আছে? আর এটা যদি মনে থাকে যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কেমনে কিভাবে ক্যালকুলেট করে, এস √এস ইন্টু এস, মানে 3 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এই আপনার সামনে ফর্মুলা দিয়ে রাখলাম, আপনাদেরকে এবার একটা ব্রেক দিলাম, ঠিক আছে? আমরা 9:05 স্টার্ট করব, তার পুরো সময়টুকু আপনি চিন্তা করে, কোড না করলেও চিন্তা করে একটা আমাকে বের করে সলিউশন দিতে পারেন, বাট আমি প্রেফার করি কোড করে সলিউশন করা, ঠিক আছে? যেহেতু এটা একটা প্রোগ্রামিং এর ল্যাব, সো ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রোগ্রামিং আমরা ফর্মুলেট করতে পারতেছি কিনা সেটাই আসলে আমার কাছে চ্যালেঞ্জ, ঠিক আছে? বাট স্টিল কারো যদি মাথায় সলিউশন এসে থাকে সেটাও শেয়ার করতে পারেন, বাট স্যার আমার ইয়ে ওই এরিয়াটা আসতেছে না, বাকিটুকু সলভ করছি আমার বাকিটুকু আচ্ছা। অন্য কেউ, আপনার আইডি কত? আমার স্যার 12। 12, ওকে। হাসনাইন, আনিস, আচ্ছা আর কেউ? স্যার করেছি কিন্তু স্যার খাতায় লিখেছি আর কি স্যার, এখন হয়েছে নাকি জানি না। ওকে, বাকি আর কেউ কারো সলভ করেননি? আচ্ছা প্রথমে দেখেন, এটা আমি প্রবলেম মুছে ফেললাম, প্রবলেম তো আমাদের মুখস্থ হয়ে গেছে তাই না? তো প্রথমে বলেন এইখানে মেইন চ্যালেঞ্জ কোনটা বলেন তো? স্যার ওই হ্যাঁ স্যার আগে স্যার ওই যেটা কোনটা গ্রেটেস্ট নাম্বার ওটা বের করতে হবে, দেন রাইট, মিন ম্যাক্স, তাই না? এটা হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার, এটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার। আচ্ছা এরপর হচ্ছে সেকেন্ড, মানে মাঝের নাম্বারটা কেমনে বের করবেন বলেন?
ঠিক আছে, মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার, লেট এটা হচ্ছে এ, এরপরটা হচ্ছে সেকেন্ড ছোট নাম্বার বি, আর এটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার। তো আপনার বের করতে হবে এ প্লাস বি, ঠিক আছে, আর এটাকে চেক করতে হবে সি এর সাথে যে গ্রেটার দেন সি কিনা। বলেন কেমনে করবেন? এ আমি হচ্ছে স্যার ম্যাক্সিমাম যেটা ওটা বের করছি, পরে স্যার ওইটা ওই ইফটার ভিতরে আরেকটা ইফ দিয়ে স্যার যোগফল গুলো করছি, কম্পেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এবার এটা করি, ঠিক আছে, দেখেন সলিউশন দেখেন। আপনারা অনেকক্ষণ চিন্তা করছেন না, এবার চিন্তা করে মনে পাবেন, এবার দেখে মনে পাবেন। মানে যদি অ্যাকচুয়ালি ব্রেনস্টর্ম করে থাকেন তাহলে ভালোই লাগবে, দেখে মজা লাগবে আর কি। দেখেন প্রথমে একবার এটা কোড করতেছি। ফার্স্টে সেভ করে নিলাম ইনক্লুড stdio ডট h int main। আচ্ছা প্রথমে তিনটা ইন্টিজার নিলাম, ইন্ট a কমা b কমা c, ঠিক আছে। এরপরে আমি এখানে কি করলাম, scanf করলাম, %d স্পেস দিলেও চলে, এই scanf এর ভিতরে আপনি স্পেস দিলেও চলে, না দিলেও চলে। এরপর প্রথমটা যাবে এর মধ্যে, সেকেন্ডটা যাবে বির মধ্যে, থার্ডটা যাবে হচ্ছে সি এর মধ্যে, তাই তো? এটা এটা মনে আছে না? এই তিনটা %d এটা হচ্ছে প্রথম ইনপুট, তাহলে প্রথম ইনপুটটাকে রাখলাম এই যে এইখানে প্রথম সিরিয়ালে এ, তাহলে প্রথমটা গেল প্রথম এতে, সেকেন্ডটা গেল বি তে, থার্ডটা গেল সি তে, ঠিক আছে। এটা পারেন, তারপরে জাস্ট একবার বললাম আর কি। আচ্ছা এইবার বলেন তো প্রথমে কি করতে হবে, ইন্টিজার ম্যাক্স, মিন আর হচ্ছে মিড, এই তিনটা ভ্যারিয়েবল আমাকে তিনটা বের করতে হবে। এদের মধ্যে ম্যাক্স কত, মিন কত আর হচ্ছে মিড কত, ঠিক আছে। দেখেন তিনটা ভ্যারিয়েবলের মধ্যে ম্যাক্স বের করতে পারেন না, তাহলে প্রথমে আমি তিনটা ভ্যারিয়েবলের ম্যাক্স মানে হচ্ছে সবচেয়ে বড়, এবিসি এর মধ্যে যে সবচেয়ে বড় তাকে বের করব। দেখেন কি হবে, ইন্ট ম্যাক্স ইজ ইকুয়াল টু, প্রথমে ধরে নিলাম এই হচ্ছে সবচেয়ে বড়, ওই যে সে আগের দিন, ঠিক আছে। ওই যে আমি বয়সের জন্য কার বয়স সবচেয়ে বেশি সেটা বের করার জন্য যে আমি একটা খাতা নেই, খাতা নিয়ে একজনের কাছে যাই, প্রথমে ধরে নিই যে প্রথমে যে লাইনে দাঁড়ায় আছে সেই সবচেয়ে বয়সে বড়। আপনি এখানে চাইলে বিও নিতে পারেন। আচ্ছা আজকে চলেন বি নিয়েই করি, ঠিক আছে। বি ইন্টিজার ইনিশিয়ালের শুরুতে ধরলাম যে ম্যাক্স ইকুয়াল টু বি, তাহলে বির সাথে আমার আর কোনো চেকিং করা লাগবে না, ঠিক আছে। সো ইফ এ গ্রেটার দেন ম্যাক্স, ঠিক আছে, যদি এ ম্যাক্স এর চেয়ে বড় হয় তাহলে ম্যাক্স এর ভ্যালু এ দিয়ে আপডেট করে নেব, ক্লিয়ার? আচ্ছা ইফ, এখন এরপরে এর সাথে চেকিং হলো, এবার নেক্সট কার সাথে চেক করতে হবে, বির সাথে, কিন্তু বিটাকে আমি শুরুতেই বড় ধরে নিছি, সো বির কাছে আমার চাওয়ার দরকার নেই। এবার হচ্ছে ইফ সি গ্রেটার দেন ম্যাক্স, ঠিক আছে, তাহলে হচ্ছে ম্যাক্স ইকুয়াল টু সি। তার মানে দেখেন যদি হচ্ছে বি সবচেয়ে বড় হয় তাহলে এখানে সে কোনোবারই সে এই ইফ এর মধ্যে সে পড়বে না। বি যদি সবচেয়ে বড় হয়ে থাকে, বি যদি অ্যাকচুয়ালি সবচেয়ে বড় হয়ে থাকে, লাইক বি যদি হচ্ছে আমার, ঠিক আছে, দেখেন বি যদি হচ্ছে আমার ধরেন এটা 10, এটা 50 আর এটা হচ্ছে ধরেন 5, ঠিক আছে, তাহলে দেখেন প্রথমেই ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে হবে হচ্ছে 50, প্রথম লাইনে এইখানেই ম্যাক্স ইকুয়াল টু 50 হবে। তাহলে বলেন এ কি ম্যাক্স এর চেয়ে বড়, 10 কি 50 এর চেয়ে বড়? নো, এই ইফে ঢুকবে না। এরপরে নেক্সট এখানে আসবে, যেহেতু এটা আলাদা আলাদা ট্রি, এইটা আলাদা ইফ, এটা আলাদা ইফ, কারণ কি আমরা দেখছিলাম যে প্রত্যেকের কাছেই আমার যেতে হবে, এমন না যে একজনের কাছে গেলাম বয়স বড় হয়ে গেল আর নিচের কারো কাছে যাব না, এরকম সিস্টেমটা কিন্তু আমার না। তার মানে এখানে সবগুলো ইফ দেওয়া লাগবে, ঠিক আছে। এরপরে দেখেন এরপরে ম্যাক্স এর ভ্যালু তার মানে 50 ই আছে, কোনো চেঞ্জ হলো না এখান থেকে। এরপর এখানে এসে চেক করতেছে যে সি কত, 5 কি 50 এর চেয়ে বড়? নো, তার মানে এই ইফ এর মধ্যে ঢুকবে না, তার মানে ম্যাক্স ইকুয়াল টু 50 ই থেকে যাবে, ঠিক আছে। আবার ধরেন এ বড়, সবচেয়ে এ বড়, ঠিক আছে ধরেন, তাহলেও আমরা মানে দেখাবো যে এইটা হচ্ছে প্রত্যেক কেসে আমার ম্যাক্স এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা স্টোর হবে। আবার ধরেন এ বড়, এ ধরেন হচ্ছে 30, বি ধরেন 5 আর সি ধরেন হচ্ছে কত, সি ধরেন হচ্ছে 10, ঠিক আছে। তাহলে দেখেন ম্যাক্স প্রথমবারে ম্যাক্স ইকুয়াল টু কত, ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে প্রথমবার 5, মানে আমি প্রথমে ধরে নিলাম যে বি সবচেয়ে বয়সে বড় এখানে, প্রথমবার ধরে নিলাম, তার মানে পরবর্তীতে আমার বির সাথে আর কোনো কম্পারিজন লাগবে না, দিতে চাইলেও দিতে পারি বাট দেওয়ার দরকার নেই। সো এরপরে আমি কি করলাম, এখানে
প্রথমে চেক করলাম যে এর ভ্যালু কত 30, 30 কি 5 এর চেয়ে বড়? হ্যাঁ 30 5 এর চেয়ে বড়, তার মানে এখানে বসে আমি খাতায় আপডেট করব যে না আমি কিন্তু এখন অন্য একজন আমার কাছে যত বয়স সবচেয়ে বেশি ছিল তার চেয়ে আমি বেশি একটা ভ্যালু পাইলাম, তো সেইটা দিয়ে আমি একে আপডেট করে নিলাম। ঠিক আছে, তার মানে ম্যাক্স ইকুয়াল টু হয়ে যাবে 30, এই ইফ এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, এরপর এই ইফ থেকে বের হয়ে আবার এর কাছে আসবে, কারণ এটা দুইটা আলাদা আলাদা ইফ, তার মানে আবার এর কাছে আসবে। চেক করবে যে সির ভ্যালু কত 10, 10 কি 50 এর চেয়ে বড়? নো, 10 50 এর চেয়ে বড় না, তার মানে 10 দিয়ে আর ম্যাক্স কে আপডেট করবে না। মনে পড়ছে এই কোডটা কি সবার মনে পড়ছে ম্যাক্স মিনের? আচ্ছা, Yes, ধরেন sir. আমার ম্যাক্স মিন বের করা হয়ে গেল, সরি ম্যাক্স বের করা হইলো, এইবার মিন বের করব। ইন্ট মিন ইকুয়াল টু হচ্ছে, এবারে মিন কে এ দিয়ে বের করি। ঠিক আছে, সুন্দর করে এ দিয়ে বের করি, মানে এ বি সি যাই দেন আপনি মিলবে। ঠিক আছে, সো মানে এটা হচ্ছে শুরুর ধরাটা, শুরুতে আপনি কত দিয়ে ধরতেছেন এটাই। এরপরে দেখেন এইবার আমি চেক করবো এ লেস দেন মিন কিনা। এবার আমি চেক করবো ছোট, ছোট দিয়ে। সো এ কি মিনের চেয়ে ছোট, মানে যদি ছোট, এ আর দরকার নেই, এ দিলেও দিতে পারেন, তখন আসলে এই ইফের মধ্যে ঢুকবে না আর কি, এই ইফের মধ্যে সে আর কখনো ঢুকবে না। ঠিক আছে, বাট এটা দেওয়ার দরকার নাই, চিন্তা করে দেখেন এখানে এ দিলেও কোনো সমস্যা নেই, মানে আপনি চাইলে এখানে যেরকম আমরা বি কে শুরুতে ধরে নিলাম, এরপর দুইটা কম্পেয়ার করলাম, কিন্তু আপনি বি কে শুরুতে ধরে নিলেন, চাইলে তিনটা কম্পেয়ার, মানে এখানে আপনি চাইলে ইফ বি গ্রেটার দেন ম্যাক্স যদি হয়, তাহলে ম্যাক্স ইকুয়াল টু বি, এভাবে করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে এই ইফটা আসলে আননেসেসারি একটা ইফ হবে, কারণ এই ইফের মধ্যে সে কোনোদিন ঢুকবেই না। কারণ চিন্তা করেন শুরুতেই আপনি ধরে নিছেন যে বি হচ্ছে ম্যাক্স, তার মানে কি এবং প্রত্যেকবার আপনি যেটা করতেছেন যে ম্যাক্সের চেয়ে যদি বড় ভ্যালু পায় তাহলে আপনি আপডেট করবেন। ঠিক আছে, কিন্তু দেখেন আপনি শুরুতে যদি ম্যাক্স ইকুয়াল টু বি ধরে নেন, তাহলে ম্যাক্স হচ্ছে বি সমান হতে পারে হাইয়েস্ট কেসে, তার মানে এখানে এসে সে কখনোই এই ইফের মধ্যে ঢুকবে না, মানে ম্যাক্স কখনোই বির চেয়ে বড় হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এখানে সরি ম্যাক্স কখনো বির চেয়ে ছোট হবে না, ছোট ছোট, এই যে ম্যাক্স কখনোই বি চেয়ে ছোট আসলে হবে না, কারণ আপনি মানে সবচেয়ে ছোট হিসাবেই চিন্তা করছেন বি কে, পরবর্তীকালে আরো সামনে আগাইতে আগাইতে সে ম্যাক্স কে আরো বড় করে, সামনে আগাইলে সে ম্যাক্স এর ভ্যালু আরো বড় হয়, কিন্তু কখনো ছোট হয় না, তার মানে এই ইফটার মধ্যে সে কখনোই ঢুকবে না। লজিক্যালি চিন্তা করেন, বুঝলেন আমার কথাটা? বুঝলেন লজিকটা? চিন্তা করে বুঝলেন এই ইফটার মধ্যে কখনোই ঢুকবে না। আসলে এটা একটা আননেসেসারি ইফ, চাইলে দিতে পারেন, রাখতেও পারেন। ঠিক আছে, মানে একটা বেশি কম্প্যারিজন হবে আর কি। এই দেখেন আমি এবার হচ্ছে মিন, এখান থেকে এই যে 23 নাম্বার লাইন থেকে হচ্ছে আমি বের করতেছি হচ্ছে মিন। সো মিন ইকুয়াল টু এ, শুরুতেই ধরে নিলাম যে সবচেয়ে ছোট ভ্যালু আমার এখানে হতে পারে এ। ঠিক আছে, তো এবার আবার চেক করছি যে এ কি মিনের চেয়ে ছোট কিনা। আচ্ছা করলাম, কোনো সমস্যা নেই, একটা আননেসেসারি চেক আসলো, থাকুক সমস্যা নেই, মিন ইকুয়াল টু এ। কিন্তু আমি প্রতিবার যেটা করি, আমার লজিকটা হচ্ছে আমি মিনের থেকে, এই দেখেন মিনের থেকে যদি আরো কোনো ছোট ভ্যালু পাই সেটা দিয়ে আমি মিনকে আপডেট করে ফেলি, এই যে মিন ইকুয়াল টু বি। ঠিক আছে, আবার যদি আর সিও যদি দেখি মিনের চেয়ে ছোট, তাহলে মিন হিসেবে আমি সি দিয়ে আপডেট করে ফেলি। বুঝলেন? তারপরে দেখেন ম্যাক্সও বের হয়ে গেল, তার মানে দেখেন এই 35 নাম্বার লাইনে পড়ে, যে 36 নাম্বার লাইনে, ঠিক আছে, আমার ম্যাক্স বের হয়ে গেল, ম্যাক্স এবং মিন বের হয়ে গেল। এবার বলেন তো মিড বের করবো কেমনে? বলেন তো তাদের মিড কেমনে বের করবো, এটা বলেন, এটা তো পারা উচিত। ম্যাক্সও বের স্যার হয়ে গেছে, বাকি হ্যাঁ এলস বলেন। দিয়ে যেটা থাকবে সেটা মিন হবে স্যার, আবার এত মিড কিছু হবে। করার দরকার আছে? দেখেন মিড কেমনে বের করি, মিড এই দেখেন মিড একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসছি। বলেন কেউ কেউ এখানে অ্যাড করতে চান? বলেন মিড ইকুয়াল টু, বলেন বলেন বলেন। এই দেখেন এ প্লাস বি প্লাস সি মাইনাস ম্যাক্স মাইনাস মিন, এটা এটা বোঝেন? এটা খুব সহজ হিসাব, জি স্যার বুঝছি। বুঝতে পারছেন? Yes, sir. ঠিক আছে, বা জি এরকম স্যার। করতে পারেন মাইনাস ম্যাক্স প্লাস মিন আর কি, যেভাবে চিন্তা করেন কোনো সমস্যা নেই। স্যার কিভাবে বুঝতে পারিনি? এটা বুঝেন নাই? দেখেন ধরেন এ ইকুয়াল টু ধরেন হচ্ছে 5, বি ইকুয়াল টু 7, সি ইকুয়াল টু ধরেন কত 6। ঠিক আছে, তাহলে বলেন ম্যাক্স কত? এখানে বলেন ম্যাক্স কত, বলেন। ম্যাক্স হচ্ছে 7। 7, ঠিক আছে, এরপরে বলেন মিন কত? 5, 5। এইবার বলেন মিড কত? 6, মিড 6, কিন্তু 6টা আমি কেমনে বের করলাম? ঠিক আছে, দেখেন 6টা বের করার উপায়টা আমি কি করলাম,
a প্লাস b প্লাস c, এই দেখেন a প্লাস b প্লাস c করলে কত আসে? 5 প্লাস 7 প্লাস 6 18 কত আসে? 18। এইখান থেকে আমি কি করলাম? ম্যাক্স আর মিন, তার মানে কি ম্যাক্স আর মিন তো এখানের মধ্যে যে কোনো দুইটা সংখ্যাকে সে রিপ্রেজেন্ট করতেছেই। মাইনাস 7 প্লাস 5, বুঝতে পারছেন? 12। জাস্ট ম্যাথমেটিক্যাল লজিক, এটা কিন্তু ম্যাথমেটিক্স, এটা কিন্তু নো প্রোগ্রামিং। ঠিক আছে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমি লজিক, জি স্যার। এটা সহজে বের করে ফেলা যায়। তিনটা সংখ্যার মধ্যে মিড নাম্বারটা কত, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম ম্যাক্স আর মিন বের করে ফেললে অটোমেটিক মিড আমার বের হয়ে আসে। ঠিক আছে, এইবার দেখেন এটা তো আমি করলাম, তাই না? এটা তো আমি করলাম। এইবার এখন আমার চেক দিতে হবে কি, হ্যাঁ বলেন। স্যার ইফ এ লেস দেন মিন যে নিলাম, এটা স্যার না নিলেও হবে না, কারণ মিন হ্যাঁ হ্যাঁ, এটা আমি এতক্ষণ ধরে বলতেছি যে এই চেকিং, দেখেন এইটার ক্ষেত্রে এই চেকিংটা না দিলেও হবে, এই যে এই চেকিং না দিলেও হবে। আবার এইখানে যেহেতু আমি শুরুতে ম্যাক্স ইকুয়াল টু বি ধরে নিছি, এটা না দিলেও হবে, মানে এটা একটা আননেসেসারি কন্ডিশন হিসেবে আসতেছে, বাট একটা স্ট্রাকচার ফলো করার জন্য আমি রেখে দিলাম যে আচ্ছা থাকুক। একটা মানে জিনিস যদি কোনো কাজ না করে, মানে কোনো কাজ না করলে তো সমস্যা নেই, কিন্তু আমার ওখানে আবার ভুল কাজ করে দিলে সমস্যা। এটা কোনো কাজই করবে না, মানে এই ইফের মধ্যে সে কোনোদিন ডুববেই না। ঠিক আছে, তো আমার কোনো এত মাথা ব্যথা নাই। ঠিক আছে, যাই হোক, মিড ইকুয়াল টু, তার মানে আমি মিডটাকে একটা টেকনিক, ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে বা ম্যাথমেটিক্যাল ট্রিক্স অ্যাপ্লাই করে আমি বের করে নিয়ে আসলাম মিডকে। এখন আমার চেক করতে হবে, তার মানে বলেন তো সবচেয়ে ছোট দুইটা নাম্বারকে আমি কার কার মধ্যে স্টোর করলাম বলেন তো? সবচেয়ে ছোট দুইটা নাম্বারকে মিন এবং মিড, এরা তার মানে আমার কাছে ছোট দুইটা নাম্বার। ঠিক আছে, এবং ম্যাক্স হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নাম্বার, তাই তো? তো আমার চেক করতে হবে যে মিন প্লাস মিড গ্রেটার দেন ম্যাক্স কিনা, তাই না? বুঝলেন? মানে এই যে ত্রিভুজের ছোট দুইটা বাহু, ধরেন ছোট দুইটা বাহু কি এ আর বি, ধরেন জাস্ট এ আর বি তো আসলে ইনপুট হিসেবে নিচ্ছি, এভাবে বলা উচিত না, বাট ধরেন এ আর বি হচ্ছে আমার দুইটা ছোট নাম্বার, এরা যদি তৃতীয় বাহু মানে সবচেয়ে বড় বাহু অপেক্ষা বড় হয় এদের যোগফল, তার মানে আমি বলতে পারি ট্রায়াঙ্গেলটা ভ্যালিড। তো সবচেয়ে এখানে ছোটর ভূমিকা পালন করতেছে মিন, সেকেন্ড ছোটর ভূমিকা পালন করতেছে মিড, এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে হচ্ছে ম্যাক্স। ঠিক আছে, তো আমি আগে তাদেরকে ফাইন্ড আউট করলাম। এইবার চেক করব ইফ মিন প্লাস মিড গ্রেটার দেন যদি ম্যাক্স হয়, তার মানে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ভ্যালিড। প্রিন্টএফ ইয়েস, মানে ট্রায়াঙ্গেল ভ্যালিড। আগে ইয়েস মতেই দেই, পরে কাজ করতেছি। আর এটা যদি ছোট হয়, তার মানে ট্রায়াঙ্গেল নট ভ্যালিড। প্রিন্টএফ নো। বোঝা গেল? এত কি বোঝা গেল? মিন প্লাস মিড যদি গ্রেটার দেন ম্যাক্স হয়, তার মানে ট্রায়াঙ্গেলটা ভ্যালিড, আদারওয়াইজ নট ভ্যালিড। বুঝলেন? আচ্ছা, এখন এখানে তো আসলে আমার ইয়েস প্রিন্ট দিতে বলে না, এখানে কি প্রিন্ট দিতে বলছে বলেন তো? ক্ষেত্রফল এরিয়া। এইখানে প্রিন্ট দিতে বলছে হচ্ছে এরিয়া, ইয়েস প্রিন্ট দিতে বলেন, তার মানে আমি এটাকে কেটে দিলাম। ঠিক আছে, এইখানে এখন আমি কি করব? ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন, আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, প্রথমে আমার লাগবে হচ্ছে এস। এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। মাথা খাটায় বলেন এস টা কি হবে? ইন্টিজার হবে না ফ্লোট হবে বলেন? আমার কিন্তু এখানে অ্যাকচুয়াল রেজাল্ট বের করতে হবে, বলেই দিয়েছে ফ্লোট ফরম্যাটে রেজাল্ট বের করতে হবে, তার মানে হচ্ছে কি অ্যাকচুয়াল রেজাল্টটা ফ্লোটে আসবে, মানে আমি অ্যাকুরেট রেজাল্টটা চাচ্ছি, এই জন্য আমি বলছি ফ্লোটে বের করতে। তার মানে এস কিন্তু ধরেন এর ভ্যালু এই যে 3, 5 আর ধরেন 7। ঠিক আছে, এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা 3 + 7। এখন আমি এবিসি নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, ম্যাক্স আর মিনটা জাস্ট বের করা লাগছে, কি জানি বলে, জাস্ট কম্পেয়ার করার জন্য যে আমার আসলে ট্রায়াঙ্গেলটা এক্সিস্ট করে নাকি এক্সিস্ট করে না। তো আমি এখন চাইলে ম্যাক্স মিন মিড নিয়েও কাজ করতে পারি, এবিসি নিয়েও কাজ করতে পারি। এখন জাস্ট হচ্ছে আমার ক্যালকুলেশনের পার্টটা। ঠিক আছে, সো আমি এখানে এখন তার মানে এস, এই এসটা আমার কি হিসাবে আসবে বলেন তো? এসটা হবে হচ্ছে একটা ফ্লোট নাম্বার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো এস উইল বি এ ফ্লোট। সো ফ্লোট অফ এস, ঠিক আছে, ফ্লোট অফ এস নিলাম। এস ইকুয়াল টু এই যে ফার্স্টে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এটাকে যোগ করলাম, ডিভাইডেড বাই 2 দিব না কত দিব বলেন? এটা দেখেন, এইবার ফ্লোটে এইখানে কিভাবে ক্যালকুলেশন হলো বলেন? এটা দিলে কি আমার অ্যাকচুয়াল রেজাল্ট পাবো? এস এর মধ্যে কি আমি অ্যাকচুয়াল রেজাল্ট পাবো বলেন? জি স্যার। পাবো? পাবো না। দেখেন এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু ধরেন 7, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হইলো বলেন তো? 5 আর 3 8 আর 7 15। 15 স্যার। 15 হলো। 15 কে আমি 2 দিয়ে ভাগ করলাম, দেখেন 2 দিয়ে ভাগ করছি, রেজাল্ট কত হবে?
7.5 মিয়া a প্লাস b প্লাস c এটা কি একটা ইন্টিজার। দেখেন a একটা ইন্টিজার, b একটা ইন্টিজার, c একটা ইন্টিজার, এদের যোগফল একটা ইন্টিজার, এদেরকে ভাগ করলাম 2 দিয়ে, তার মানে কি ভাগফলটা আসবে একটা ইন্টিজারে। ভুলে গেছেন টাইপ কাস্টিং এর সব ব্যাপার ফ্লোট স্যাপার? এটা ডিক্লেয়ার করেছি আজকে। না ওটা না s না, কে float সমান declare চিহ্নে করছি। আগে কোন দিকে যায় বলেন? আগে সমান ও, চিহ্নে জানি। রাইট সাইডে যায় না? বুঝছি। রাইট সাইডে সে কি করে পুরো একটা এখানে কি পাইলো বলেন তো? পুরো জিনিসটাই সে একটা এই কি বলে ইন্টিজার, একটা ইন্টিজার এক্সপ্রেশন পাইলো। ওই যে আপনাদেরকে আগে পড়াইলাম না যে আগে সমান চিহ্নে রাইট সাইডে যায়, আগে ওই যে সেদিন ধরে ধরে পড়াইলাম যে জি, রাইট স্যার। সাইডে গেলে আগে ইন্টিজার ফরম্যাটটা, এখানে দেখেন এখানে ইন্টিজার মানে সবই হচ্ছে আমার ইন্টিজার। তার মানে আগে এখানে 7 ক্যালকুলেশন হবে, সেই 7টা যখন এস এর মধ্যে ঢুকবে তখন এস ইকুয়াল টু 7.0 হবে। সো 7.5 হওয়ার কোনো সুযোগ এখানে আমার কাছে কিন্তু নাই। বুঝতে পারছেন? তার মানে আমার ওয়েটা কি, এটা আমরা অনেক ভাবে করতে পারি। ঠিক আছে, দেখেন এটা আমরা অনেক ভাবে করতে পারি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখেন এটা কি করলাম, এই এক্সপ্রেশনটাকে ফ্লোট বানাই দিলাম। খেয়াল আছে? যখন আমি একটা এক্সপ্রেশনের মধ্যে একটা ফ্লোট থাকে তখন পুরো এক্সপ্রেশনটাই ফ্লোটে কনভার্ট হয়ে যায়, মনে আছে? তার মানে দেখেন জি, স্যার। এইখানে a প্লাস বি প্লাস সি এটা কত? এটা হচ্ছে 15। ঠিক আছে, তার মানে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু ক্যালকুলেট হলো হচ্ছে 15, আর এই পাশে আছে 2.0। সো একটা এক্সপ্রেশনে সে যখন দেখবে যে এক পাশে বড় ভাই আছে, ঠিক আছে, ফ্লোট হচ্ছে ইন্টিজারে বড় ভাই। ঠিক আছে, যখন কোন একটা এক্সপ্রেশনে ফ্লোট থাকে সে ডমিনেট করে, সে বড় ভাই হয়। সে কি করে, সে বলে আমি এক্সপ্রেশন আছি, ঠিক আছে, তুমি এখানে হ্যাঁ এই যে কি বলে তুমি এখানে ইন্টিজার বসে রয়েছে আর আমি এখানে ফ্লোট, তুমি তাড়াতাড়ি ফ্লোট হও। ঠিক আছে, একটা এক্সপ্রেশন, এই যে একটা এক্সপ্রেশন, ঠিক আছে, সে তখন কি করলো এখানে ফ্লোট হইলো। ঠিক আছে, সো ফ্লোট হওয়ার পরে এখন 15.2 বাই ডিভাইডেড বাই 2.0 ইজ ইকুয়াল টু হচ্ছে 7.5। এটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন সেই দিনে টাইপ কাস্টিং এর ক্লাস দেখবেন। ঠিক আছে, এটা অনেক ভালো করে পড়াইছিলাম, বুঝতে পারছেন? এবং বলেও দিছিলাম এখান থেকে কিন্তু খুবই ট্রিকি ট্রিকি কোশ্চেন আসবে। ঠিক আছে, যে ধরেন একটা এক্সপ্রেশনে এরকম ভ্যালু দিয়ে দিব, ফ্লোট ইন্টিজার মিশাই দিব, ধরেন হঠাৎ করে কোত্থেকে ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করে দিছি। ঠিক আছে, দেখবেন আপনি ক্যালকুলেশনে ভুল, ওই পুরা এক্সপ্রেশনটা আপনার জাস্ট ধরেন 5 মার্ক যদি থাকে, পুরা 5 মার্কই হচ্ছে খালি রেজাল্টের উপর থাকবে যে আপনি রেজাল্টটা ঠিক মতো আনতে পারছেন কিনা। ক্যালকুলেটর নিয়ে বসতে হবে আপনাকে, পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর নিয়ে আসবেন। আর এখনই বলে দিলাম যাক এই পয়েন্টটা মাথায় চলে আসছে। ঠিক আছে, এক্সামের দিন স্যার কিন্তু ক্যালকুলেটর নিয়ে আসবেন। হ্যাঁ বলেন। স্যার s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ইনটু 1.0 যদি দেই আর নিচে যদি 2 রাখি তাহলেও কি হবে না? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেশনটা যে কোনো এক সাইডে ফ্লোট বানাই দিতে হবে, তখন জিনিসটা হবে হচ্ছে এরকম। আপনি যেটা বলছেন তখন 15.0 ডিভাইডেড বাই 2 হবে। তার মানে কি 2 আগে 2.0 তে কনভার্ট হবে, কারণ একটা এক্সপ্রেশনে কখনোই হচ্ছে আপনার মানে ইন্টিজার ফ্লোট যদি থাকে কখনোই সেটা ইন্টিজার ডিভিশন হবে না, আগে ফ্লোটে কনভার্ট হবে। বড় যে ফ্লোটের প্রেসিডেন্স বেশি, ফ্লোটের পাওয়ার বেশি, সে আগে ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করে নিবে। যেরকম দেখেন এইখানে যদি আপনি এই দেখেন এইখানে এই দেখেন a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই যদি শুধু 2 দেন তাহলে কি হয়, তাহলেও সেম কাজটা হয়। প্রথমে আগে সমান চিহ্নের রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট হয়, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট হয়ে এইখানে আসে হচ্ছে 7, তাই না? এটা আসবে হচ্ছে 7। কিন্তু এই যে আবার দেখেন এইটা একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনে এস হচ্ছে আবার একটা ফ্লোট। তাহলে বলেন এই এস যদি একটা ফ্লোট হয় আর 7 যদি একটা ইন্টিজার হয়, তাহলে সে কি করবে, আগে 7 কে 7.0 কনভার্ট করবে, তারপরে সে এস এর মধ্যে রাখবে। বুঝতে পারছেন? সো যখন একটা ইকুয়েশনের মধ্যে ফ্লোট ইন্টিজার একসাথে আসে, আগে ফ্লোটে কনভার্টেড হয়, তারপরে হচ্ছে সে কি করে বলেন তো, তারপরে সে বাকি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? কিন্তু এইখানে তো আগে ব্র্যাকেটের কাজ হয়েছে, সো আগে ব্র্যাকেট, সবার আগে ব্র্যাকেটিং এর কাজ। তো ব্র্যাকেটে আগে ইন্টিজার যোগ হয়েছে, ইন্টিজার যোগ হওয়ার পরে এইখানে হচ্ছে আপনার 2 দিয়ে ভাগ হয়েছে, 2টাও একটা ইন্টিজার, তার মানে এখানে রেজাল্ট আসছে 7 এ। এখন 7 যখন এই যে সিম্পলিফাই হলো, রাইট হ্যান্ড সাইডটা সিম্পলিফাই হয়ে গেল, এবার s ইকুয়াল টু 7, তাহলে বলেন s হচ্ছে একটা ফ্লোট, এটা একটা ইন্টিজার, তার মানে এটা একটা অসামঞ্জস্যতা। তাহলে কে চেঞ্জ হবে, ইন্টিজার চেঞ্জ হবে, ইন্টিজার ফ্লোটে চেঞ্জ হবে। 7.0 হলো 7.0, সেটা হচ্ছে s এর মধ্যে স্টোর হলো। বোঝা গেল? এইভাবে হচ্ছে কাজ। এটা না হলে কিন্তু আগের ক্লাসটা একটু দেখতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং আমি আপনাকে আবার বলে রাখি সিটিতে এই ধরনের ট্রিকি কোশ্চেন, ফাইনালে এই ধরনের ট্রিকি কোশ্চেন থাকবেই। ঠিক আছে, থাকবেই। ঠিক আছে, টাইপ কাস্টিং এর ভুলের জন্য এরিয়া আসে না, এখন আসছে। আসছে এখন? হ্যাঁ, স্যার। আসছে, আমি কথাটা বুঝতে পারলাম না, আসছে ইয়েস অর নো?
হ্যাঁ ইয়েস স্যার আসছে হ্যাঁ স্যার ইয়েস আসছে, ঠিক আছে, হ্যাঁ নিয়ে ভুল করছিলাম। ঠিক আছে। সো এইবার দেখেন, বা এর চেয়ে সবচেয়ে আপনার যদি এত, ঠিক আছে, মানে হচ্ছে যদি বেশি সমস্যা হয় a+b+c নিয়ে, ঠিক আছে, এগুলোতে তো আর আপনার সলিউশন লিমিটেড না। দেখেন আপনি কি করবেন, আগে থেকে তিনটা নিয়ে রাখবেন, এক্স ওয়াই জেড, এই যে নিলেন, ঠিক আছে। এবার কনভার্ট করে রাখেন, এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আপনার বি, আর জেড ইকুয়াল টু হচ্ছে আপনার সি, ঠিক আছে। প্রথমেই তিনটারে কনভার্ট করে রাখেন, সব ঝামেলা শেষ। তার মানে এক্স ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে এই যে এ এর ফ্লোট ভার্সন, ওয়াই ইকুয়াল টু হয়ে গেল বির ফ্লোট ভার্সন, জেড ইকুয়াল টু হয়ে গেল সির ফ্লোট ভার্সন, ঠিক আছে। এইবার আপনি কাজ করেন একবারে, এইবার আর কোনো ঝামেলা টামেলা নাই, ঠিক আছে। এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সরি সরি সরি, এবার আপনি এক্স নিয়ে কাজ করুন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ইভেন আপনি যদি এখানে ডিভাইডেড বাই 2 দেন তাও কোনো সমস্যা নেই, কারণ কি এবার তো লেফট হ্যান্ড সাইডটা ফ্লোট, বুঝতে পারছেন। এইবার এইটা, এই যে দেখেন, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা ফ্লোট, সো সে ক্যালকুলেশন করার সময় 2 কে অটোমেটিক ভাবে 2.0 সে বানাই নিবে, ঠিক আছে। বাট স্টিল আপনার যদি তাও বুঝতে সমস্যা হয়, একটা ফ্লোট ইকুয়েশনে সবসময় ফ্লোট ভ্যালু দিয়ে কাজ করেন, ঠিক আছে, 2.0, ঠিক আছে। দিলাম s ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2.0 দিলাম, ঠিক আছে, হইলো। এইবার আমি কি করব, আমার রেজাল্ট, ঠিক আছে, আরেকটা ধরেন আরেকটা জিনিস নিলাম, রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট। সো রেজাল্ট ইকুয়াল টু, বলেন তো কি হবে, রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে কি হবে বলেন, একজন বলেন। SQRT, ঠিক আছে, স্কয়ার রুট, ওই যে বিশাল বড় স্কয়ার রুট, ঠিক আছে। এরপর এখানে কি দিব, s ইনটু, s ইনটুর ভিতরে কি হবে, s মাইনাস x, ঠিক আছে, ইনটু s, সরি, ইনটু s মাইনাস y ইনটু s মাইনাস z, ক্লিয়ার। রেজাল্ট ইকুয়াল টু SQRT অফ s ইনটু s মাইনাস x, s মাইনাস y, s মাইনাস z। এবার প্রিন্টএফ দেন, প্রিন্টএফ পার্সেন্টেজ রেজাল্ট, ক্লিয়ার। সবাই কি বুঝলেন, এটা বোঝা গেল? এটা এই হচ্ছে আমার অ্যান্সার চলে আসছে, তা শেষ, কোড শেষ। তার মানে প্রথমে আমি ম্যাক্স মিন বের করলাম, এবার একটা ট্রিক্স অ্যাপ্লাই করলাম মিড ভ্যালু বের করার জন্য, যে তিনটার যোগফল থেকে ম্যাক্স আর মিনের যোগফল বাদ দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক আমার মিড হিসেবে মাঝখানে ভ্যালুটাই চলে আসবে। সো যদি দেখলাম মিন প্লাস মিড এটার রেজাল্ট যদি গ্রেটার দেন ম্যাক্স হয়, তার মানে ট্রায়াঙ্গেলটা ভ্যালিড, তো তখন কি করলাম, তার এরিয়াটা ক্যালকুলেট করে সেটা প্রিন্ট দিলাম, আদারওয়াইজ নো প্রিন্ট দিলাম। বোঝা গেল, এই কোডটা কি বোঝা গেল? সো দেখেন প্রথমে আমি একটা কি হলো ইন্টিজার, আচ্ছা ম্যাক্স কে কি আমি, আচ্ছা ম্যাক্স একবার ডিক্লেয়ার করে রাখছি, তো এখানে আবার ডিক্লেয়ার করা হয়ে গেছে, একটা একই নামের ভ্যারিয়েবল দুইবার ডিক্লেয়ার করা হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে ইন্ট কেটে দিলাম, রান করি, এইখানেও সেম ভুল করছি, ঠিক আছে। সো দেখেন প্রথমে একটা ইনভ্যালিড ট্রায়াঙ্গেল দিই, 10 5 2, 10 5 2, ঠিক আছে। দেখেন ছোট দুইটা কত, 5 আর 2, 5 আর 2 এর যোগফল কিন্তু 7, ঠিক আছে, যেটা 10 এর চেয়ে ছোট, তার মানে ইনভ্যালিড, ঠিক আছে। তার মানে রেজাল্ট আসছে নো, তার মানে এখানে আসলে পসিবলই না, ঠিক আছে। সো ধরেন এবার আরেকটা দিই, 2 প্লাস 2 5 আর 5 আর 2 7, আর ধরেন দিলাম হচ্ছে 4, এটা এবার ভ্যালিড হবে। এবার দেখেন রেজাল্ট আসছে 3.799671। বোঝা গেল, এই কোডটা কি বোঝা গেল? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এখানে অনেক অনেক জিনিস একসাথে আসে, মিন ম্যাক্স বের করা, মিড ভ্যালু বের করা, তিনটার মধ্যে মিড ভ্যালু বের করা। আমি ধরেন পরীক্ষা আপনাকে ডিরেক্ট বললাম যে তিনটা ভ্যালু দেওয়া আছে, এদের মধ্যে ম্যাক্স মিন মিড বের করেন, ঠিক আছে। মানে দেখেন এটা অনেক প্রবলেমের সাব প্রবলেম হিসাবে, মানে অনেক সাব প্রবলেম আর কি, মানে এটার ভিতরে চলে আসে আর কি। এরপরে হচ্ছে দেখেন, এরপরে সেখান থেকে আমরা মানে এই যে কি বলে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা দেখলাম, সেটার ফ্লোট কনভার্সন দেখলাম, তার মানে এখানে আমরা টাইপ কাস্টিং কভার হয়ে যাচ্ছে একসাথে, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার দেখেন লাস্ট আর একটা জিনিস দেখাই, বললাম যে আপনার রেজাল্টটাকে আপনি 2 দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাবেন। দেখেন এইখানে F9 ধরেন 2 5 আর 4, এটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য 2 5 4, তাহলে দেখেন এখানে অনেকগুলা পর্যন্ত আসে, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6 ঘর পর্যন্ত আসে, কিন্তু আমি বললাম যে আপনি রেজাল্টকে অলওয়েজ 2 ঘর পর্যন্ত দেখাবেন, ঠিক আছে। তাহলে দেখেন যেটা করতে হয়, এইখানে প্রিন্ট করার সময় জাস্ট পার্সেন্ট এফ এর সাথে আপনি কত ঘর প্রিন্ট দিবেন
সাপোজ 2 ঘর 0.2f এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? যত ঘর প্রিন্ট দিতে চান জাস্ট তত ঘর দিয়ে দিবেন 0.2f। যদি আপনি এখানে রেজাল্টটাকে বলতাম যে আপনি 3 ঘর পর্যন্ত প্রিন্ট দিতেন, তখন %f ডিরেক্ট %f না হয় %.3f এইভাবে প্রিন্ট দিলেই জাস্ট হয়ে যায়, ঠিক আছে? এইবার দেখেন 2 5 3 এটাই দিয়েছিলাম না? হ্যাঁ 2 5 3 2 5 3 এটা ছোট, আচ্ছা সরি এটা তো আমার রেজাল্ট আসবে না কারণ 2 আর 3 হচ্ছে ছোট ভ্যালু। এটা হচ্ছে 2 4 আর হচ্ছে 5, ঠিক আছে? এই যে 3.800, ঠিক আছে? এই দেখেন 3 ঘর পর্যন্ত আসছে আমার রেজাল্ট, ঠিক আছে? 3 ঘর পর্যন্ত হচ্ছে আমার রেজাল্ট আসছে, বুঝতে পারছেন? স্যার সো আমি যদি 10 দেই তাহলে কি দেখাবে এটা? হ্যাঁ 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 কি বুঝি আমি নাই, 10 দেই এফ এর দেই তাহলে কি এটা এত বড় দেখাবে? আবার বলেন, আবার বলেন কত দিব? %.10 মানে 10 দেই তারপর এফ এর আগে, তাহলে কি এটা এত বড় দেখাবে? 10 হ্যাঁ বড় 10 ঘর দেখাবে? পর্যন্ত দেখাবে, লাস্টে গুলো 0000, ওকে বুঝতে স্যার। পারছেন? ঠিক আছে, ওকে। সো বুঝে গেল এই কোডটা কি সবাই বুঝতে পারছেন? এটা বলেন, এটা একটু এনশিওর করেন, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের গেল। এই যে দেখেন এইটা আমি দেখাইলাম, দেখেন এটা আমি দেখাইলাম, তার মানে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাকে ধরেন রেজাল্ট দিয়ে বলবো। আচ্ছা একটা জিনিস একটু মাথায় রাখেন, ঠিক আছে? একটা জিনিস আপনাকে পরীক্ষায় অ্যান্সার করার জন্য বলি, ঠিক আছে? আপনারা কি টাইপ মানে আপনারা না মানে এই সি এক্সপেরিয়েন্স আমাকে যেটা বলে কি কি কমন ভুল হয় সেটা দেখেন। ধরেন আমি জাস্ট ইন্ট মেইনের মধ্যে ইন্টিজার মেইনের মধ্যে থেকে কোড লিখতেছি, ঠিক আছে? a = 3 লিখলাম, ঠিক আছে? এরপরে a++ করলাম। a++ মানে কি মনে আছে? a = a+1, আচ্ছা এটা পরে লিখবো না, a = a+1 লিখি, a = a+1, ঠিক আছে? এরপরে a = a+2, এরপরে লিখলাম printf %d_a, ঠিক আছে? এরপরে লিখলাম a = a+3 printf a, ঠিক আছে? সো বললাম হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোড। না ধরেন আর একটু চেঞ্জ করি, তাহলে আরো আপনাদের ভুলটা বুঝাইতে আমার সুবিধা হবে। এবার বললাম হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোড। এইবার বললাম হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোড। বলেন তো এটা কিভাবে অ্যান্সার পরীক্ষার খাতায়? আমি কিন্তু এবার কোনো অন্য কিছু জানতে চাচ্ছি না, পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করবেন সেটা জানতে চাচ্ছি। পরীক্ষার খাতায় আপনি এক্স্যাক্টলি কি লিখবেন? আগের দিনই বলছিলাম যে কোনো এক্সট্রা কথাবার্তা কিন্তু একদম লেখা যাবে না, এক্সট্রা কথাবার্তা একদম লেখা যাবে না খাতার মধ্যে। তো এই কোডের আউটপুট হিসাবে কি আসতেছে সেটা হচ্ছে আপনার কাছে জিজ্ঞেস করা হলো, বলেন তো কি আপনি অ্যান্সার করবেন? স্যার ফার্স্টে হবে স্যার ভ্যালু অফ a = a 3 + 2 5 আসবে। এরপর হচ্ছে জাস্ট এরপর আবার প্রিন্ট হবে ভ্যালু অফ আউটপুট অফ a = তারপর শেষ। আচ্ছা এখন দেখেন, ঠিক আছে আপনার অ্যান্সার ঠিক আছে, বাট আপনি ক্যালকুলেশন একটা ভুল করছেন, ঠিক আছে? এটা শুনছি 5 আসবে না, আপনি 6 আসবে, 6 ঠিক আছে? ঠিক আছে, যাই হোক আপনার এমনি অ্যান্সার ঠিক আছে। অনেকেই কি করেন জানেন, এই ধরনের কোডের অ্যান্সার করতে বললে আমি এই ধরনের একটা কোড দিয়ে দেই, ভুলটা কি করে আগে শুনেন। এই প্রথম লাইনে এর ভ্যালু 3 লেখে, a = 3 আউটপুটের হিসাবে লেখে হচ্ছে a = 3। এরপরে এখানে এর ভ্যালু 1 বেড়ে গেল a+1 4, সেই 4 হচ্ছে এর মধ্যে স্টোর হইলো, এটাকে লেখে a = 4। এরপরে এখানে লেখে 4 + 2 a = 6, ঠিক আছে? এরপরে এইখানে printf ও দেয় যে ভ্যালু অফ a হচ্ছে 6, ঠিক আছে? এরপরে a এখানে লেখা হচ্ছে a = 9, ঠিক আছে? এরপরে এখানে লেখা হচ্ছে এখানে এটা প্রিন্ট গ্লাস হচ্ছে ভ্যালু অফ a, ঠিক আছে? এই বিশাল এই কথা কি আপনার কাছে চাইছি এর ভ্যালু কত, এইগুলা কি আপনার কাছে চাওয়া হয়েছে? মোটেও চাওয়া হয়নি, ঠিক আছে?
আউটপুট মানেই হচ্ছে প্রিন্টএফ থেকে আপনি কি দেখতে পারেন, বুঝতে পারছেন? এটা কি বোঝা গেল? জাস্ট প্রিন্টএফ গুলাকে সিমুলেট করবেন, আর কিচ্ছু না। এই ধরনের এক্সট্রা জিনিস যদি থাকে, এক্সট্রা জিনিস লেখার জন্য নাম্বার কাটা খাবেন, কিন্তু এটা মাথায় রাখেন। আউটপুট মানে অনলি প্রিন্টএফ আপনি কি দেখতে পারেন সেটা, ঠিক আছে? এই এক্সট্রা কথাবার্তা যদি লেখেন, আমি কি a = 3, এটা কি কোথাও প্রিন্টএফ দেওয়া হয়েছে? এই জিনিসটা কি কোথাও প্রিন্টএফ দেওয়া হয়েছে? বলেন, প্রিন্টএফ কি দেওয়া হয়েছে? নো। তার মানে এটা আউটপুট হিসেবে আসবে না, সিম্পল কথা, ঠিক আছে? সো a = 3 এইসব মানে অযথা এক্সট্রা কথাবার্তা লেখাই যাবে না। এই ধরনের কোড আমি মানে একেবারে ঢালাও ভাবে দেখে আসছি যে মানুষজন এই কাজ করে, এটা লেখাই যাবে না, ঠিক আছে? একদম লেখাই যাবে না। আবার দেখেন, এইটার আউটপুট হিসাবে অ্যাকচুয়ালি কি আসবে জানেন? দেখেন, আমি যদি আপনাকে আপনি যদি এইবার এটার আউটপুট হিসাবে লেখেন এইভাবে, সরি, দেখেন এইটার আউটপুট হিসাবে যদি আপনি এইভাবে লেখেন, দেখেন ভালো করে দেখেন, আজকে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে, যত যাই থিওরি বুঝেন, পরীক্ষা অ্যান্সার করার স্ট্র্যাটেজি যদি ভুল হয়, তাহলে দেখবেন আপনি বেশি মানে ভালো বুঝলেও নাম্বার কম পেয়ে গেছেন, ঠিক আছে? আলটিমেটলি গ্রেড তো আমাদের ফ্যাক্ট করে। সো এটাও জানা লাগবে একসাথে, যে কিভাবে আমি অ্যান্সার করব। সো দেখেন, এইটার অ্যান্সার যদি আপনি এইভাবে লেখেন যে ভ্যালু অফ এ, হ্যাঁ, = কত আসছে জানি 6, এরপরে ভ্যালু অফ এ = এটা শেষে আর কিছু দেই নেই, প্রিন্ট দেই নেই, ঠিক আছে? কিন্তু এটা কি কোথাও কি ব্যাকস্ল্যাশ এন দেওয়া আছে? বলেন, কোথাও কি নিচের লাইনে বলা আছে? তার মানে অ্যাকচুয়ালি এটা রেজাল্ট হবে এরকম। দেখেন, এটার আউটপুট যদি লিখতে বলি, এভাবে লিখবেন, ভ্যালু অফ এ = 6, একবারে গায়ে লাগায়, ঠিক আছে? ভ্যালু অফ এ এখন আপনার খাতার মধ্যে জায়গা শেষ হয়ে গেলে কিছু তো করার নাই, তখন আপনি নিচের লাইনে আসবেন। বাট আমি যদি বুঝি যে আপনি কোনোভাবেই, হ্যাঁ, মানে ধরেন এই আপনার খাতা, এই হচ্ছে আপনার খাতা, খাতার প্রস্থ হচ্ছে এত বড়, ঠিক আছে? আপনি এইখানে জায়গা ফাঁকা রেখে এই নিচের লাইনে আসছেন, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনি এই প্রিন্টএফটাকে নতুন লাইনে প্রিন্ট করছেন, খাতার মধ্যে নতুন লাইনে লিখছেন, ঠিক আছে? তখন কিন্তু কাটা খাবেন, বুঝতে পারছেন? তার মানে যেহেতু নিউ লাইন নাই, এক্স্যাক্টলি আউটপুট ফরম্যাটে আমি দেখতে চাবো যে আউটপুট হিসাবে কি আসতেছে, বোঝা গেল? এখানে কিন্তু নতুন লাইনে আপনি লিখতে পারবেন না, খাতা শেষ হয়ে গেলে আলাদা কথা। আবার এটা বলতেছি, ধরেন এইখানে মার্জিন শেষ, এরপরে আপনি নিচের লাইনে গেছেন, হ্যাঁ, তখন তো আর কিছু বলার নেই আমার, ঠিক আছে? সো বাট এমনি এই জিনিসগুলো কিন্তু নতুন লাইনে আসবে না। সো এই ধরনের ছোটখাটো বিষয় কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবং এই ছোটখাটো বিষয়গুলো টেস্ট করার জন্যই হচ্ছে আপনাকে এই ধরনের কোড সিমুলেট করতে বলবো, যে আপনি নিউ লাইনের কনসেপ্ট আপনি জানেন কিনা, ঠিক আছে? এবং ইনপুটের কনসেপ্ট আপনি জানেন কিনা। সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখেন, ঠিক আছে? এত Sir, ভয় see you পাওয়ারও next কিছু time. নাই, ঠিক আছে? বাট জাস্ট যা পড়ছেন সেগুলো মাথায় রাখলে অ্যান্সার করতে পারবেন, এটা হচ্ছে কথা। আচ্ছা, ওকে। সো আমরা লাস্ট প্রোগ্রাম করি, ঠিক আছে? আজকে আর ফর লুপ ধরবো না, কারণ সময় পাবো না। Sir, syllabus-টা বলতেছি, ঠিক আছে? শেষ করে আর নিই। স্যার নেক্সট উইকে হচ্ছে যে সরি আগের উইকে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি ইউটিউবে। এইটা আমাকে একটু ফোনে মনে করাই দিবেন, ঠিক আছে? জি এটা স্যার, আমার ঠিক একটু আছে। ফোনে মনে করাই দিন। এই ধরনের ক্লাসে এত পরে এসে যদি বলেন, তখন তো মানে যদি না দিই, এটা মানে আমার আগের সপ্তাহটা কি ছিল আমি, স্যার থার্ড উইক পর্যন্ত দিয়েছিলেন, ফোর্থ উইকেরটা দেননি। আচ্ছা ঠিক আছে, মানে ক্লাসরুমে পোস্ট দেওয়া হয়নি, বাট আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখছি, প্রবাবলি ক্লাসরুমে দেওয়া হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, কোন একটা ধরেন আপনি you are given an a year as integer print yes if the year is leap year, year is a leap year, otherwise print no. ঠিক আছে, আদারওয়াইজ প্রিন্ট নো করা যাবে। বলেন, লিপ ইয়ার কখন কখন হয়? ধরেন ইয়ারটাকে আমি ওয়াই চিন্তা করতেছি, ওয়াই হচ্ছে আমার ইয়ার, ঠিক আছে? ওয়াই এটা হচ্ছে আমার ইয়ারটা, গিভেন ইয়ারটা হচ্ছে আমার ওয়াই, লেট ওয়াই ইজ দ্য গিভেন ইয়ার, ঠিক আছে? তো এখন বলেন
ওয়াই লিপ ইয়ার কখন হবে? প্রথম কথা, সে যদি 400 দিয়ে ডিভাইডেড যায়, ডিভাইডেড মানে কি মড করতে হয়, তাহলে সে নিঃসন্দেহে লিপ ইয়ার, তাই না? 400 দিয়ে যদি ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, ভাগশেষ শূন্য আসে মানে কি 400 দ্বারা বিভাজ্য আর কি। 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ মানে 400 দিয়ে কি জানি বলে ভাগ করা গেলে সে অবশ্যই লিপ ইয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। আরো একটা কেসে লিপ ইয়ার হইতে পারে, সেটা হচ্ছে সে আমরা নর্মালি যেটা জানি কি, তাকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সে লিপ ইয়ার, কিন্তু সেই ক্ষেত্রে আবার তার কন্ডিশন হচ্ছে আবার তাকে 100 দিয়ে ডিভাইড হওয়া যাবে না। তার মানে এন্ড এবং সে 100 দিয়ে ডিভাইড হতে পারবে না, নট ইকুয়াল টু 0। বোঝা গেল? নট ইকুয়াল টু 0 খেয়াল করছে? লিপ ইয়ারের কন্ডিশন খেয়াল করছে? বলেন 2000 সাল লিপ ইয়ার কেন বলেন তো? এই 1 নাম্বার কেসের জন্য। 1 নাম্বার তখন সে 1 নাম্বার ফরম্যাটে পড়বে বা 1 নাম্বার টাইপে পড়বে, কারণ সে 400 দ্বারা বিভাজ্য। সিম্পল কথা, তখন আমি সে 4 দ্বারা নাকি কি দ্বারা দেখা লাগবে না, 2000, সিম্পল কথা 400 দ্বারা বিভাজ্য, শেষ। এবার 1904, আচ্ছা 1900 সাল কি লিপ ইয়ার? 1900 সাল কি প্রথমে দেখতে হবে সে কি 400 দ্বারা বিভাজ্য? নো, 1900 সাল 400 দ্বারা বিভাজ্য না। কিন্তু 400 দ্বারা বিভাজ্য না হইলে কিন্তু আমরা বলতে পারি না যে সে লিপ ইয়ার না, মানে বলবো যে না দাঁড়াও এখনো তোমার আশা আছে, ঠিক আছে, ওয়েটিং লিস্ট থেকে তোমায় টানতে পারি আমি। তখন ওয়েটিং লিস্টে কি, ওয়েটিং লিস্টে এবার দেখবে যে সে কি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ হ্যাঁ 1904 দ্বারা বিভাজ্য, তার মানে একটা 1900 লিপ ইয়ার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা করে দিল 1900 আবার 100 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তার মানে কেউ যদি 4 দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও সে যদি 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে লিপ ইয়ার হবে না। তার মানে তার লিপ ইয়ার হইতে হলে 4 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 100 দ্বারা সে বিভাজ্য হতে পারবে না। এটা হচ্ছে লিপ ইয়ারের শর্ত। এইটা কেন লিপ ইয়ারের শর্ত, এইটা জানার জন্য আপনাকে ওই যে দিন, ওই যে কি জানি বলে, আপনাকে অ্যাস্ট্রোলজিস্ট বা যাই ওগুলো হইতে হবে, ঠিক আছে? কেন প্রতি 400 বছর পর পর লিপ ইয়ার আসে, 4 বছর পর পর লিপ ইয়ার আসে, আবার 100 বছর পর পর আসে না, ঠিক আছে? বাট লিপ ইয়ারের ফরম্যাট হচ্ছে এইটা, যে 400 দ্বারা বিভাজ্য অথবা 4 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা নট বিভাজ্য, ঠিক আছে? সো আমরা এটাকে চাইলে পুরো একটা ইফ এর মধ্যে কম্বাইন করে লিখতে পারি, যে ইফ লিপ ইয়ারের কন্ডিশন দেখেন, যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে লিপ ইয়ার, এছাড়াও অথবা y যদি 4 দ্বারা বিভাজ্য হয় এবং y যদি 100 দ্বারা বিভাজ্য না হয়, ঠিক আছে? ইফ এটা হয় প্রিন্টএফ, দেখেন একটু এই যে এটা হচ্ছে একটা ইকুয়েশন, মানে এটা কেন দেখালাম, যাতে আপনি একটা বড় কমপ্লেক্স ইকুয়েশনকে একবারে, বা একসাথে বড় একটা ইকুয়েশনকে, কোশ্চেনকে আপনি একবারে ফর্মুলেট করতে পারেন। কোশ্চেন না, অ্যাকচুয়ালি কন্ডিশন। মানে এখানে আমি কি করলাম, অনেকগুলো কন্ডিশনকে একসাথে মার্জ করছি, জোড়া লাগাইছি একসাথে, ঠিক আছে? সো এটা বোঝার জন্য লিপ ইয়ার হচ্ছে খুব ভালো একটা প্রোগ্রাম, যে অনেকগুলো কন্ডিশনকে একসাথে জোড়া লাগানোর জন্য। প্রিন্টএফ লিপ ইয়ার, ক্লিয়ার? বোঝা গেল? এতটুকু কি বোঝা গেল? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে। আর এলস এই কন্ডিশনটা কি বুঝতে পারছেন? এখানে জিজ্ঞেস করছে 400 দ্বারা বিভাজ্য কিনা, ই ডবল ইকুয়াল মানে কি, কোশ্চেন, সমান কিনা। ও আরেকটা ভুল করেন, দেখেন এইটা মানে কি বলেন তো, y কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 অসমান কিনা, নট ইকুয়াল টু। আপনারা কিন্তু এই সাইনটাকে ইকুয়াল নট এইভাবে দেন, ঠিক আছে? ইকুয়াল নট ভুলে এইভাবে দেন, তো নট ফার্স্টে তারপর ইকুয়াল, এটা কিন্তু ভুল। এই দেখেন আপনাকে বলে দিলাম এটা ভুল, তারপরও দেখবেন আপনি ভুল করবেন, ঠিক আছে? এটা কিন্তু বলে দিলাম, নট ইকুয়াল টু সাইনের রিপ্রেজেন্টেশন হচ্ছে আগে এক্সক্লামেটরি দেন ইকুয়াল, ঠিক আছে? কিন্তু ভুলে আপনি পরীক্ষার খাতায় কি করে আসবেন, এইটা লিখে আসবেন অমনি সঙ্গে সঙ্গে, পুরা সব ঠিক লিখছেন, এটার জন্য খাই গেলেন হচ্ছে কাটা, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ বল। স্যার আমাদেরকে স্যার গুগল ক্লাসরুমে স্যার টাইপ কাস্টিং এর কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিবেন স্যার? হ্যাঁ দিব, ঠিক জি আছে, স্যার, প্র্যাকটিস প্রবলেম দিলে ভালো হয় স্যার। ঠিক আছে দিব, প্র্যাকটিস প্রবলেম দিব, কালকে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, সো এটা গেল, আর যদি আজকে পারি আজকেই দিব। এখন কি বলতে চাচ্ছিলাম লাস্ট পয়েন্ট হিসেবে, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের